হ্যালো সায়নী, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। থ্যাংক ইউ। সবার আগে বলো কেমন আছো? আমি খুব ভালো আছি আর ভেরি থ্রিল টু বি হিয়ার। তুমি কেমন আছো প্রথমে বলো। আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে আমরা আজকে এমন একটা ঘটনার ব্যাপারে জানতে চলেছি। তুমি অফ ক্যামেরা বলছিলে ব্যাপারটা বেহালার একটা ঘটনা, এবং সেখানে এমন কিছু জিনিসপত্র ঘটেছে যেগুলো টু বি অনেস্ট কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে একদম। এই জায়গাতে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে এরকম টাইপের জিনিস যে ঘটে সেটা ভাবতেই কেমন একটা লাগছে। তার উপরে এরকম টাইপের মানে কি বলবো প্যাথেটিক একটা ঘটনা। কি ঘটেছিল সায়নী, একদম শুরু থেকে শুরু করো, আমি জানতে চাই কি হয়েছিল। অ্যাবসলিউটলি। আচ্ছা, এই ঘটনাটা ঘটেছে হচ্ছে আমার দিদির শ্বশুরবাড়ি, সেটা হচ্ছে বেহালা। দিদির শ্বশুরবাড়িটা হচ্ছে বেহালার শান্তিপল্লী একটি জায়গায়। এবার সেখানে এখন এই মোমেন্টে আমি বলি আমার দিদি কিন্তু মারা গেছে। দিদি বলতে আমার কাজিন সিস্টার মারা গেছে 2002 সাল। তো বাড়িতে নিচতলাটা থাকতো শ্বশুর শাশুড়ি, উপরের তলাটাতে থাকতো আমার ওই দিদি, জামাইবাবু, তার 2 মেয়ে, এবং তার উপরের তলা হচ্ছে ওর কাকা জ্যাঠার এরকম থাকতো, আর উপরতলায় ছাদ। তা দিদি মারা যাওয়ার পরে আর আমার যে জামাইবাবু উনি কাজ করতেন বাইরে। উনি দিদি মারা যাওয়ার পরে 2 মেয়েকে নিয়ে বাইরেই চলে যান, মানে বর্ধমান থাকে, ওখানে কোয়ার্টারে উনি থাকতেন যেখানে উনি কাজ করতেন। তা একটু বড় হওয়ার পরে মেয়েকে নিয়ে আবার যখন ওনার কাজটা ওখান থেকে রিটায়ারমেন্ট হয়ে যায় উনি তখন আবার এখানে কলকাতায় চলে আসে ফ্ল্যাটে, মানে বাড়িতে, সরি। এবার সমস্যাটা কি হয়েছে, যেহেতু অনেকগুলো বছর, মানে 2002-তে মারা গেছে দিদি, তারপরে কিন্তু পুরোটাই বন্ধ হয়ে পড়েছিল। এমনি বাড়ি থেকে ধূপ ধুনো যা দেওয়ার ওর কাকিমা দিতেন, আর ওর জ্যাঠা জেঠিমাও এখানে থাকে না, জ্যাঠা জেঠিমাও চলে গেছে বাইরে। তো এবার যখন ফিরে এসে ওর মানে আমার জামাইবাবু ঠিক করলেন না ঘরটাকে তো একটু ধোয়া মোছানো, এতগুলো বছর পুরো বন্ধ হয়েছিল। এই ঘটনাটা ঘটেছে ঠিক করোনার ঠিক আগে, যেটা আমি বলতে যাচ্ছি। মানে প্রায় 15-16 বছর মতো বন্ধ ছিল। ইভেন আমি একটা বলি, আমার জামাইবাবু কিন্তু এখন বেঁচে নেই, হার্ট অ্যাটাকে মারা গেছে। কি হয়, ফার্স্ট অফ অল ঠিক করে যে হ্যাঁ আজকের থেকে ওরা এই জিনিসপত্রগুলোকে, রুমটাকে পুরো সাফ করবে। গিয়ে দেখলো যে ওয়াশিং মেশিন খারাপ হয়ে পড়ে আছে, টিভি খারাপ হয়ে পড়ে আছে, মানে যেহেতু এতগুলো বছর বন্ধ, মানে মাঝখানেও আসা যাওয়া করেননি? না না, একদমই না। কারণ দিদি যে চলে যাবে ওটা একটা শখ। কিভাবে মারা গেছিলেন? ক্যান্সার হয়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আমার যে জামাইবাবুর, ওনার দিদি জীবিত থাকাকালীনই, জানি না এটা কারোর সাথে কোনো শত্রুতা ছিল নাকি, সেটা আমি অতটা ডিটেলস আমি বলতে পারছি না, ওনাকে একবার শ্যুট করা হয়েছিল, মানে টার্গেট করা হয়েছিল যে ওকে শ্যুট করবে জামাইবাবুকে। ওকে। তো সেই কারণেও মানে ও শ্বশুরবাড়ির লোক থেকেই আর কি বলেছিল, মানে আমার দিদি যে শ্বশুরবাড়ির লোকেরা, যে তুই এখানটাতে একটু কম যাতায়াত কর, এখন এখানটাতে আসিস না। তারপর তো দিদি মারা গেল হুট করে, তারপরে জামাইবাবু আর এই দিকটাতে আসেনি, এতগুলো বছর পুরোটাই বন্ধ ছিল, রুম পুরোটাই বন্ধ, পুরো লক করা। তা একদিন কি হয়েছে, সবেমাত্র লোকজন নিয়ে এসে ঝাড়পোছ করাতে স্টার্ট করেছে। তা বাথরুমে ঢুকেছে, বাথরুমে ঢুকে কাজ করতে যাচ্ছে, মানে মিস্ত্রিরা, তারা বলছে দাদা এখানে না হাত দিতে পারছি না। কোথায়? দেয়ালে, কলে হাত দিতে পারছে না, দিলে একটা ভাইব্রেশন হচ্ছে। ওকে। তো বলছে কি হয়েছে, কি সমস্যা? না এখানে কিরকম একটা লাগছে, মানে এবার রুমটা এতদিন বন্ধ পড়ে রয়েছে, তো স্বাভাবিক একটু ভ্যাপসা গন্ধ, একটু তো হবেই, জানলা দরজা সবই বন্ধ ছিল। বললাম দে রাখ তোদের সব ভুল ভ্রান্তি, দাদা আমি আছি তুই কর। তো জামাইবাবু মানে এরকম বালতিটা রাখা, বালতির পাশে দেয়ালে এরকম সুইচ বোর্ডটা রয়েছে আর কি, ওখানে হাত দিয়ে দাঁড়িয়েছে, রীতিমতন ভাবে একটা শক খেলো, রীতিমতন ভাবে শক খাওয়ার কিন্তু কোনো কথাই নেই, কারণ ওখানে কোনো রকম সেরকম কোনো ব্যাপারও হয়নি যে হ্যাঁ লাইনের কিছু ডিসপিউট হয়েছে বা সামথিং, কিছুই না। এবার ধারে কাছে যে মিস্ত্রি ছিলেন আর কি, ও কোথা থেকে একটা কি নিয়ে এসে কাঠের কিছু একটা ছিল যেটা ওই ফ্রেম টেম কি, ওই দিয়ে ওর হাতের মধ্যে মেরেছে জামাইবাবুর। তাতে জামাইবাবু ছিটকে গিয়ে পড়েছে এই সাইডে। কারোরই তা মাথায় আসছে না যে এখানে শক খাবে কোথা থেকে, কেন এটা তো বন্ধ পড়েছিল, ওখানে কোনো কিছুর মানে বেশিরভাগ মোস্ট অফ দ্য থিংস খারাপ হয়ে পড়ে আছে। আর ইলেকট্রিসিটিও থাকবে না যদি এত না বছর বন্ধ থাকে? না, একদম ইলেকট্রিসিটি তখন কিছুই ছিল না, যার জন্য রাত্রিবেলা আমার বোন, 2 বোনই ওরা শুতো কাকার ঘরে,
যেহেতু কাকারা ছিলেন। কাকা ছিলেন নিচে, ও ঠাকুরমা ঠাকুরদাও তো রয়েছে, কিন্তু ওদের যে জায়গাটা মানে ওরা তো উপরতলায় মানে মিডল পোর্শনটা, ওটাতে পুরোই লাইট ফাইট সবই অফ হয়েছিল, মানে Okay. যেহেতু এতগুলো বছর ওরা ছিল না। হুম। এবার যাই হোক, তবু কিছুতেই মনে করে উঠতে পারছে না এটা আসলো কোত্থেকে, কি করে সম্ভব। যাই হোক, জামাইবাবুকে কোনো রকমে তুলে নিয়ে গিয়ে পাশে একটা সোফা ছিল, সবই ধুলোবালি পড়ে রয়েছে, ওর মধ্যেই শুয়েছে, শুয়ে নিয়ে একটু জল টল দিয়ে একটু সুস্থ করেছে। জামাইবাবু বলছে, ওমা এরকম এরকম কেন হবে, এই স্টার্ট। ওকে। তা মিস্ত্রিরা কি নিজেদের মধ্যে নিজেরা কি কথাবার্তা বললো, মিস্ত্রিরা সেদিন আর কাজ করেনি, চলে গেছে। ওকে। এবার আমার দিদির 2 মেয়ে, এক মেয়ে এখন তো ব্যাঙ্গালোরে রয়েছে, ও ব্যাঙ্গালোরেই চাকরি করে, তখন তো সবই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া। তা বড় বোন বলছে যে বাবা, তুমি না এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না, আমি তো আছি, আমি সবকিছু ঠিক করে দিব, তো কোনো লোক টোক লাগবে না। তখন জামাইবাবু বলছে, দেখ ঘর বাড়ি অনেক হয়ে রয়েছে, তুই একা পারবি না, আমি কালকে একটা অন্য লোক ঠিক করে নিয়ে আসবো। যাই হোক, সেদিনটা কোনো রকমে ওরা কাটিয়েছে, কারণ উপরতলায় গিয়ে শুয়েছে, কারণ ওখানে তো লাইট নেই ওদের ওই ফ্লোরটাতে। তা সকালবেলা উঠে যথারীতি জামাইবাবু বলছে, আমি কিছু বাজার করে নিয়ে আসি, লাইটের এটাও আমাকে যেতে হবে, ইলেকট্রিক সাপ্লাইয়ের ওখানেও যেতে হবে, তাই ফেরার পথে আমি বাজার করে নিয়ে আসবো। তা বোন বলছে, ঠিক আছে তাহলে তুমি না এই মাছটা এনো। ও পার্টিকুলারলি ও মাছ একটা খেতে ভালোবাসতো, কাতলা না পাবদা এরকম কিছুটা হবে, ঠিক আছে। ও খুব, আর ওর আমার দিদি খুব ভালো দই কাতলা রান্না করতে পারতো, তো মাছের জিনিসটা অনেক দিন হয় ও খায় না, মানে জামাইবাবু কাজে চলে যাচ্ছে, ওখানে যে কাজের লোক আসতো সে কোয়ার্টারে রান্না করে দিত, মানে অনেকদিন বলতে গেলে ঘরের খাওয়া খায়নি। এতদিন পর যখন এসছে কলকাতায়, ও বলছে না আমি কাকিমাকে বলবো, কাকিমা রান্না করে দেবে, তুমি এই মাছটা প্লিজ এনো। তো বাবা বলছে ঠিক আছে, বাজারে গেছে, বাজার থেকে কইটই নিয়ে এসছে, এবার যা জিনিসপত্র আনার খুব 2 হাত ভরে বাজার করে নিয়ে এসছে। যথারীতি ওদের ফ্লোরে লাইটটা একটু ঠিকঠাক হয়ে গেল, কোনো অসুবিধা নেই সেদিনকে। এবার বাজারটা রেখে জামাইবাবু বলছে কি, আমি একটু দুপুরে স্নানটা সেরে আসি, তোরা দেখ কি খাবি না খাবি, গিয়ে কাকিমাকে বল। তাহলে ঠিক আছে। এবার এই বলে ওরা কি করেছে, ব্যাগটা ওখানেই ছিল, ছোট মেয়ে বলছে আমি একটু পাশের ঘরে যাচ্ছি, আমার ঠাকুমার সাথে একটু কাজ আছে, আমি কথা বলে আমি একটু আসছি। তা বড় বোন বলছে ঠিক আছে তাহলে তুই যা, আমি উপরে কাকিমাকে একটু বলে আসি যে এই বাজার যে কাকিমা আসুক, এসে দেখি। তা উপরে গেছে, এর মধ্যে ঠাকুমা বেরিয়েছে, বেরিয়ে বলছে, এই ওটা কে গেল? ছোট বোন বলছে কোথায়, পিছন ফিরে তাকাচ্ছে, কোথায়? না না, শাড়ি পরা কিরকম দেখলাম, সাদা শাড়ি। সাদা শাড়ি? তাই কেউ তো না। আরে আমি দেখলাম, তুই কি বলছিস না? মানে কিন্তু দুপুরবেলা। ও ছোট বোন আবার উপরে উঠেছে, বড় বোন আপনার ইয়েতে কাকিমার ঘরে রয়েছে, জামাইবাবু রয়েছে ওয়াশরুমে, ছোট বোন সিঁড়ি থেকে নামছে, আর এই মোমেন্টেই ঠাকুমা বেরিয়েছে। না দেখেছি, ছোট বোন আবার গেছে উপরে। কোথায় ঠাম্মা, এখানে কেউ নেই। দিনের বেলা ভুল, ঠিক আছে চোখের ভুল হতেই পারে, বয়স হয়েছে, হতেই পারে। তা যথারীতি ছোট বোন আবার নিচে নেমে এসে ঠাকুমাকে বলছে, ঠাকুমা বাবা না এই রান্না করবে, এই করবো, আমরা খাবো, তুমি আমাকে একটু পায়েস রান্না করে খাওয়াবে। ঠাকুমা বলছে, হ্যাঁ বাবা দিদুন আমি খাবো, সব তোমাকে খাবো, তুমি কি খাবে বলো। মানে অনেক বছর পর, এতগুলো বছর পর এসছে, নাতনিকে কাছে পেয়েছে, হ্যাঁ ঠিক আছে যা হবে সব হই হুল্লোড় করে হবে, এখন তো তুমি এখানেই থাকবে, তোমার কোনো অসুবিধা নেই। এরই মধ্যে ওর বাবা বাথরুম থেকে বেরিয়েছে, বড় বোন উপরে রয়েছে, ও নিচে রয়েছে। সোনা মা শিগগিরই নাম। ও চিৎকার শুনে 2 মেয়েই এসছে, কি হয়েছে। আর ও যে ঠাকুর মা, উনি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারতেন না, ওনার পায়ে বয়সও হয়েছিল প্রথম কথা, আর একবার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেছিল, তখন ওরা ছিল না কেউ বাড়িতে, তারপর থেকে উনি আর উপরে ওঠে না, উনি নিচে দাঁড়িয়ে রয়েছে। এবার ওরা নেমেছে, নেমে এসে দেখছে বাজার সব সারা ঘরে ছন্ন ভিন্ন করা, যে মাছ এনেছে, ফ্রিজ তো ওদের নষ্ট হয়ে গেছে, ফ্রিজের কিছু রাখার নেই, মাছগুলো মনে হচ্ছে কেউ কুচি 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 করে কেটে কেটে ফ্লোরে রেখে দিয়েছে। আচ্ছা।
ঠোক্কর দিয়ে খেলে যেরকম হয় না, কাকে যেরকম ঠোক্কর হ্যাঁ দিয়ে হ্যাঁ খায়, হ্যাঁ হ্যাঁ, মানে একদম as ছিন্ন it is like বিচ্ছিন্ন that. টাইপের হয়ে গেছে। একদম সারা বাড়ি ওই মাছের যেই আঁশ বলো ছাই বলো সব পড়ে রয়েছে, মানে বাজারের ব্যাগ পুরো সারা বাড়ি। ওর বাবাও তাকিয়ে আছে, দুই মেয়েও তাকিয়ে আছে, উপর থেকে কাকিমা এসছে, কি হয়েছে, এই অবস্থা। কাকিমা বলছে আরে দাঁড়া, বিড়ালে করেছে। বিড়াল জানলা এখান থেকে ঢুকবে কোথায় বিড়াল? এমনিতে ওরা খুব পেট লাভার, মানে অ্যানিমাল লাভার খুব। বাড়িতে একটা সময় বিড়াল কুকুর সবই ছিল, যাই মানে দিদি খুব ভালোবাসতেন। তো দিদি মারা যাওয়ার পর ওরা আর এটাকে কেউ কিন্তু ওই এই মোমেন্টে ওদের বাড়িতে কোনো বিড়াল নেই হুম যে এসে কেউ করবে, এরকম কোনো ব্যাপার নেই। হুম তো কাকিমা বলছে না না বিড়ালেই করেছে, ছাড়। এবার বাবার তো খুব মন মেজাজ খারাপ, হ্যাঁ মেয়েটা সাত করে এত কিছু বললো, খেতে পারলো না। না মানে বাজার পুরো পুরো ব্যাগ, 2 ব্যাগ ভর্তি বাজার নিয়েছে, 2 ব্যাগই ছন্ন ছিন্ন করা। তখন বলছে যে বাবা না খুব চিন্তায় পড়লো। ওর বাবা বললো তাহলে মনে মনে ওর বাবার একটা সন্দেহ হচ্ছিল যে এক তো আসার মাত্র শখ খেলো, যেখানে শখ খাওয়ার কোনো জায়গাই নেই। দ্বিতীয় কথা হলো বাজার করে আসছে, দেখছে 2 ব্যাগের মধ্যে এরকম হয়ে রয়েছে, কি হচ্ছে? তাহলে কি ওর মা, মানে আমার দিদির কথাটা ভাবলো, কিছু কি সমস্যা হয়েছে কাজের ইয়েতে, যে শ্রাদ্ধের যে কাজ অনুষ্ঠান, সে তো অনেক বছর আগে হয়ে গেছে, 2002 সাল। মাঝখানে বাড়ির ওপরের নিচের কেউ কিছু ফিল করেনি? না, এটা খোলার পরই ফিল করছে? হ্যাঁ ওই ফ্লোরটা খোলার পর থেকেই সবাই ফিল করছে। তা যথারীতি জামাইবাবু পঞ্জিকা দেখলো, পঞ্জিকা দেখে দেখলো যে, এবং ওই ঠাকুরমশাইয়ের সাথে গিয়ে জামাইবাবু পরের দিন দেখা করেছিলেন, যে শ্রাদ্ধের কাজ যে করছিল। শ্রাদ্ধের কাজ সব করেছিল। বলছে না তোমার ওয়াইফ মানে আমার দিদি কোনো রকম কোনো দোষ পায়নি। আর দিদির তো ক্যান্সার হয়েছিল, যেহেতু ওটা সবাই জানতো যে বেশি দিন সার্ভাইভ করবে না। তখন জামাইবাবু না খুব চিন্তায় পড়েছে। ইন দ্য মোমেন্টে আমার দিদির যে বড় মেয়ে, ও চাকরির জন্য চেষ্টা করছিল, তা ওর ব্যাঙ্গালোরে চাকরি হয়ে যায়। তো বাড়িতে সবাই খুব খুশি, চাকরি পেয়েছে মেয়েটা। কিন্তু ওর যে ঠাকুরমা ঠাকুরদা একটু কষ্ট পেয়েছিল, কারণ ওরা চেয়েছিল নাতনি এখানেই থাকবে। কারণ আমার দিদি ওদের খুব প্রিয় ছিল, প্রিয় বৌমা, খুব আদরের বৌমা ছিল। এবার এইভাবে যে মারা যাবে সেটা তো একটা মানে কারোর হাতে নেই। তো এবার মেয়েও ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, তো যাক আমি ভালো চাকরি পেয়েছে, কেউ তো আর কিছু বলতে পারে না। তা 2 দিনের মাথায় ও বলল যে ঠিক আছে, সবে তো পেয়েছি চাকরিটা, আমার সামনের সপ্তাহে জয়েনিং, আমার এখনো তো টাইম আছে। তা ওরা ঠিক করলো একসাথে একদিন কোথাও একটা বেড়াতে যাবে, হোল ফ্যামিলি মিলেই যাবে। এই কথাবার্তা চলছে, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। যাই হোক চল, অনেকদিন কোথাও বেড়াতে যাইনি, চল কোথাও একটা ঘুরে আসি, দীঘা পুরী যাই হোক, আর তোর মার নামে ওখানে গিয়ে একটা পুজো দিয়ে আসবো। খুব ভালো কথা। এবার রাত্রিবেলা যথারীতি শুয়ে রয়েছে ওদের ফ্ল্যাটে, মানে ফ্লোরটাতে 2টো ঘর ছিল। 2 মেয়ের জন্য একটা ঘর, হাজব্যান্ড ওয়াইফ দিদি জামাইবাবু পাশের ঘরে থাকতো, বাথরুম কিচেন এরকম, আর সামনে একটা ব্যালকনির মতন ছিল। রাত্রি 12:30 একটা হবে, ওর বাবা উঠে ওয়াশরুমে গেছে। হঠাৎ শুনছে পাশ থেকে বলছে কেউ, পাশের ঘরে যেখানে ছোট 2 মেয়ে ঘুমিয়ে আছে, কি হলো তুমি তো বললে না, তোমাকে না বলেছিলাম এটা বলতে। মানে রীতিমতন দেখছে 2টো পার্সনের সাথে ঝগড়া হচ্ছে। তুমি কেন আসলে না, তোমাকে তাই বলেছিলাম, তোমার জন্যই তো আমার এই অবস্থা হলো। এত রাতে কার সাথে কথা বলছে ফোনে? ঘুরতে দেখছি হ্যাঁ 1:30 ক্রস 2 বাজে, 2 বাজতে যায়। ওয়াশরুমে গেছে, বেরিয়ে এসছে, বেরিয়ে আসার পরে কোনো আওয়াজটা শোনেনি। ঠিক আছে, ও যথারীতি শুয়ে পড়েছে। সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে বলছে, বড় মেয়েকে বলছে, মণিমা রাত্রিবেলা এত কার সাথে কথা বলছিলিস, তোরা ঝগড়া করছিলিস মনে হচ্ছে। 2 মেয়ে তাকাচ্ছে, দিদি কার সাথে ঝগড়া করব না, আমি স্পষ্ট শুনেছি তোরা ঝগড়া করছিলিস কার সাথে। কোথায় যাওয়ার কথা ছিল, কার সাথে দেখা করতে যাবি? কোথায় দেখা করতে যাব বাবা, কারোর সাথে রাত্রিবেলা কোথায় আমি দেখা করতে যাব? ওরা তো এইভাবে রিয়াক্ট করছে, না কিছু একটা লুকাচ্ছিস।
আরে কিছু লুকাচ্ছি না, দুই বোন দুজনের দিকে চাচাই করছে। তো গরমে বলছে বাবার মনে হয় টোটালি গেছে, হ্যাঁ বাবার পুরো ফেড আউট হয়ে গেছে, এইভাবে বলছে আর কি। ঠিক আছে, তা ঠিক আছে ঠিক আছে, তুই বলবি না, বুঝতে পেরেছি তোরা বড় হয়ে গেছিস, সেভাবে জামাইবাবু একটু 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 রাগ করে ভাবলো কিছু বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের কিছু ব্যাপার না, কিরকম এরকম গেস করেছে। তা জামাইবাবু যে যার মতন খাওয়া দাওয়া করে জামাইবাবু বললো ঠিক আছে তোরা থাক বাড়িতে, আমি একটু আসি। গিয়ে ও জামাইবাবু বাজারে গেছে। তা এই মোমেন্টে কাকিমা উপর তলায় রান্না করছিল। তো উপর থেকে ওর যে কাকা সে বলছে এই ইয়ে চল না আমরা অমুক জায়গায় যাব, ওখানে বেড়াতে টেড়াতে যাবো, ওই সব জায়গাগুলো যাব, দীঘাতে পুরীতে, দীঘাতে চল, দীঘা ভালো ঘোরা হবে। তো ঠিক আছে কবে টিকিট বুক হবে, এইসব নিয়ে একটা আলোচনা চলছে। তো এরই মধ্যে ওর কাকার মনে হয় কোনো একটা ফোন এসছে। তো ফোনটা কথা বলতে বলতে নিচে নেমে গেছে, মানে আমার জামাইবাবু তো বাড়িতে নেই, কাকাও বেরিয়ে গেছে। এবার দুই মেয়ে নিজের ঘরে বসে গল্প করছে, মানে আমার দুই বোন। উপর থেকে হঠাৎ বাঁচাও এরকম করে একটা আওয়াজ শুনতে পেয়েছে, কাকিমার ঘর থেকে আসছে। ওকে, ও দুই বোনই উপরে গেছে, কি ব্যাপার কি হলো, গিয়ে দেখে রান্নাঘরে একদিকে কড়াই ছিটকে রয়েছে, একদিকে বাটিতে আরো কিছু রান্না বান্না কিছু করা ছিল, সব উল্টে রয়েছে। কাকিমা পুরো উল্টে, মানে পুরো অজ্ঞান হয়ে পড়ে আছে। ওদিকে গ্যাস জ্বলছে, গ্যাস জ্বলছে, হ্যাঁ রান্না Okay. করছিল তখন। কি হলো তো ও কোন রকমে ধরে বেঁধে, কারণ বাড়িতে তখন ওই মোমেন্টে কোনো বেটা ছেলে মানুষ নেই, আমার জামাইবাবু বেরিয়ে গেছে, ওর কাকাও বেরিয়ে গেছে, যেটা তো আগেই বলেছি যেটা এখানে থাকতো না। এবার নিচ থেকে ঠাকুমা বলছে ও মণিমা কি হলো, ও মণিমা কি হলো, দুই নাতনিকে, হ্যাঁ মণিমা কি হলো, ও দিদুন কি হলো। তো ওরা বলছে দাঁড়াও দাঁড়াও ঠাম্মা দাঁড়াও, আমি পরে বলছি। উনি তো নিচ থেকে উপরে উঠতে পারে না, ওনার কি হচ্ছে, এরকম একটা চিৎকার করলো কেন। কোন রকমে ওই দুই বোনই ধরে ফিরে কাকিমাকে বিছানায় শুইয়েছে। সে জল টল দিয়ে সে কাকিমার জ্ঞান আসে না। তো এবার এরই মধ্যে ওই ছোট মেয়ে আর কি জামাইবাবুকে কল করেছে, ও বাবা তুমি যেখানে আসো চলে আসো। কি হয়েছে রে, বলে না তুমি আসো, বাড়িতে আসো, আমি তারপরে বলছি। তোর বাবা কাছে পিঠেই ছিল, মানে বাড়ির পথ ইয়েতেই ছিল আর কি, রাস্তায় ছিল অন দ্য ওয়ে। বাবা এসে দেখছি ইতিমধ্যে কাকিমার আস্তে আস্তে জ্ঞানটা এসছে। কি হয়েছে, তুই ওইভাবে ফোন করলি কেন? না কাকিমা না অজ্ঞান হয়ে গেছেন। হ্যাঁ অজ্ঞান কেন? প্রথমে বলি কাকিমার একটি ছেলে ছিল, ছেলে বাইরে থাকে, আমেরিকায় থাকে, ওখানেই থাকে, ওই 3 বছর 4 বছর পর হয়তো একবার কি আসে। তো এবার কাকিমার জ্ঞান ফিরতে কাকিমা যখন উঠেছে চোখগুলো না মনে যেন ঠিকরে বেরিয়ে আসবে, মানে এতটা ভয় পেয়ে রয়েছে। ও কাকিমা তোমার কি হয়েছে, এরকম এরকম করে দেখছে, ঘামছে রীতিমতন ঘাম, মানে এসি চলছে, ফ্যান চলছে, তাও কাকিমা ঘামছে। আর রান্নাঘরটা দিকে এভাবে তাকাচ্ছে, মানে এদিকে রান্নাঘর, পাশে ওয়াশরুম, এদিকটা ডাইনিং রুম, পাশে দুটো রুম রয়েছে। আরে কি হয়েছে কাকিমা বলো তুমি, এরকম মানে এরকম ইশারা করছে, মানে বডি তখনও কাঁপছে, ঠান্ডায় যেরকম আমরা কাঁপি না ঠিক ওরকম কাকিমা কাঁপছে। অনেকক্ষণ পর শান্ত হয়েছে, প্রায় অনেকক্ষণ পর। কি হয়েছে এবার বলো তো, মাথাটাতে হাত টাত বুলিয়ে ভালো করে, কি হয়েছে? বলিস না, আমি পিছন ফিরেছি, দেখি কি একটা মহিলা সাদা শাড়ি পরা, এদিকটাতে কোনো মাংস নেই, এই সাইডটা কোনো মাংস নেই, এদিক চোখ দিয়ে রক্ত পড়ছে। দেখেছে এটা? পুরোপুরি দেখেছে। আচ্ছা আচ্ছা। মানে কি হয়েছে ব্যাপারটা, কাকিমা রান্না করছিল, এবার হঠাৎ পিছন থেকে কেউ ওকে বলেছে মাছটা আমায় দেবে না। এই যে ঘুরেছে না, কি ঘরে তো তখন কেউ ছিল না, যে ঘুরেছে ওরকম দেখছে এই সাইডটা পুরো মাংস নেই,
মানে চোখ ফোক কিছু নেই, এই সাইডটা দিয়ে চোখের এই পাশ থেকে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, একটা ঘোমটা দেওয়ার মতন। ওই দেখেই কাকিমা ফ্ল্যাট ঢোকানো। ও আর মানে নিতে পারেনি, এটা কি, কোত্থেকে আসলো, কেন, কি ব্যাপার। এইটা হওয়ার পরে না তখন জামাইবাবু তো হেসে দিয়েছে রীতিমতন। ওগো, তুমি দিনের বেলাও ভূত দেখছো? তাহলে তো বলতে হবে আমার ভাইকে, তোমার জন্য আরেকটা ভূত নিয়ে আসুক বাড়িতে, ওই তোমার সঙ্গ দেবে। আমার ভাইটা তো আর থাকে না ঘরে। সারাক্ষণ তো এই নিয়ে জামাইবাবু খুব হাসি ঠাট্টা করছে। কিন্তু যে দেখেছে, যে সামনে দেখেছে, যার সাথে হয়েছে, সে তো বুঝতে পারছে কি হচ্ছে। তো সে কি করে এবার, কোনো রকমে কাকিমা বলছে, কাকিমা সারাক্ষণ ওই রান্নাঘরটার দিকে তাকিয়ে আছে। মানে তখন ওর মনে হচ্ছে রান্নাঘরে কেউ রয়েছে। বলছে না, আমি রান্নাঘরে যাব না, ভয় লাগছে। তো ওরা বলছে আরে কেউ নেই, এবার চলো আমরা আছি, তোমার কোনো চিন্তা নেই। এবার রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে আবার সেই নতুন করে সব খাবার টাবার রান্না করে, যাই হোক দুপুরবেলা কোনো রকমে খেয়ে দে, কেউ আর শোয়নি। কাকিমা ওই যে সোফায় বসেছে, ও সোফা থেকে মানে নামতে চাইছে না, মানে পা যে দেবে মনে হচ্ছে পা কাঁপছে, পা স্লিপ কেটে পড়ে যাবে। দুই বোনের মধ্যে এক বোন মানে বড় যে মণি, মণি মণি আমরা ডাকি, মণি বলছি কি কাকিমা শোনো, তোমাকে রান্না করতে হবে না, আমি রাত্রিবেলার ডিনারটা আমরা বাইরে থেকে অর্ডার দেবো, আমরা বাইরে যাবো খেতে। আচ্ছা ঠিক আছে, বাইরে যাবে। এবার কাকিমা বলছে আমি এই ঘর থেকে কোথাও যাব না, তোরা যা খুশি পারবি কর, আমি আমার রুমে ঢুকবো, আমি রুম থেকে বেরোবো না। জামাইবাবু বলছে যে শোনো, যা দেখেছো ভুলে যাও, ওর কোন কিছু হয় না, ভুল দেখেছো, এই বলে রুমে চলে গেছে। ঠিক আছে, এবার রুমে তো চলে গেছে, এবার জামাইবাবু এটা ভাবছে এক বাথরুমের মধ্যে ওরকম হলো জামাইবাবুর সাথে। তারপরে এই একটা ব্যাপার হলো যে বাজারের দুই বাজার মানে বাজার নিচে পুরো সারা ঘরে। এবার তার ভাইয়ের এরকম জিনিস দেখছে, তাহলে এটা কি হচ্ছে? উনি যতই বলুক যে কিছু হচ্ছে না, কিছু না, তোমার মনের ভুল, ডিনায়ালে ছিলেন। হ্যাঁ, এবার সেদিনকে যাবে না করেও ওর ইচ্ছে ছিল সন্ধ্যাবেলা সবাই মিলে বেরোবে। এবার কাকিমার ওই অবস্থা দেখে, কাকিমাকে ফেলে তোরা কেউ যেতে পারে না, তো ওরা কেউ আর সেদিনকে যায়নি। আমার বোন বললো ঠিক আছে চলো, আমি বাইরে থেকেই অর্ডার দিচ্ছি খাবার, বাইরেই খাবে। তা এরই মধ্যে বড় বোনের যে বন্ধু, তার কল এসছে, চায় না রাত্রিবেলা আমরা বেশ গল্প গুজব করবো, কারণ ও তো আবার সামনের সপ্তাহে চলে যাবে ব্যাঙ্গালোরে। ওর এইখানে যে কজন একজন দুজন বন্ধু যারা আশেপাশে থাকে, তাদের সঙ্গে একটা পার্টি রাত্রির, একটা ওই গেট টুগেদারের মতন। তা বলছে বাবা আজকে রাত্রিটা আমি একটু আমার বন্ধুর বাড়িতে থাকবো, আমাকে ডাকছে অনেক করে, আর সামনে ও জন্মদিনও ছিল, এবার জন্মদিনের সময়ও থাকছে না, কিন্তু মান্থ অফ জুন। তো ঠিক আছে, তোমার হচ্ছে ওকে ঠিক আছে যা। তা রীতিমতন ও আর বাড়িতে ডিনার করেনি, ওই ওর কাকিমা, ওর বাবা, ওর কাকা, বোন ডিনার টিনার করে, আর নিচে যে ঠাকুমা আছে ওর জন্য ওই মনি আলাদা করে রান্না করে রেখে দিয়েছিল, কারণ উনি বাইরের তো এগুলো খায় না, ঠাকুমা যেগুলো। ঠিক আছে, ওইটা রেখে দিয়ে ও গেছে, মানে ও চলে গেছে বন্ধুর বাড়িতে। এবার বাড়িতে নিচের তলায় যে ঠাকুরমা, যে ঠাকুরদা, তাদেরকে বাদই দাও, তারা কোনো ব্যাপারে মানে উপরে ওনারা ওঠেই না। যে ঠাকুরদা ছিলেন উনি বেডরিডেন ছিলেন। ঠিক আছে, এবার আসলো উপরের যে তলায়, রাত্রিবেলা রুমে তখন পাশের ঘরে ওর বাবা মানে আমার জামাইবাবু আর ছোট বোন রয়েছে, আর ওর কাকা এসছে সন্ধ্যাবেলা। কাকাকে সব ঘটনা জামাইবাবু আলাদা করে বলেছে, মানে কাকিমার সামনে কিছু বলেনি, যে দেখ এরকম তোর দেখেছে, ও বকাঝকা কিছু করিস না, কিছু একটা ভুল হয়তো হয়েছে, কিছু একটা দেখেছে আনমনা ভাবে, মনের তো ভুল হয়, তা এটা নিয়ে পরে কথা বলবো। জামাইবাবুর মাথায় একটা চলছে তখন থেকে। রাত্রিবেলা ঘরে ছোট বোন শুয়ে আছে, সেদিনকে পূর্ণিমা ছিল, বাইরে থেকে পূর্ণিমা চাঁদের আলোটা ডাইরেক্ট ওর বিছানায় এসে পড়ছে। ও একটা গল্পের বই পড়তে 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 দেখছে ওর ঘুম চলে এসছে। এবার ওর ঘুম একটু পাতলা ছিল, মানে ও সচরাচর ডার্ক ঘুম না, তা লাইটটা নিয়ে ও ঘুমিয়ে পড়েছে।
পাশের ঘরে ওর বাবা রয়েছে। তা কটা হবে রাত, 1টা 1:30 এরকম সামথিং। হঠাৎ মনে হচ্ছে গালের এই সাইডটাতে এরকম ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা কিছু একটা মরছে। এরকম করে মুছে দেখছে না কিছু তো নেই, ঘুমের ঘোরের মধ্যে এরকম এরকম করছে। আর ওর একটা স্বভাব হচ্ছে শীত গ্রীষ্ম বসন্ত চাহে যতই গরম হোক একটা চাদর টেনে ওর শোবে। ও গরমকালেও ও চাদর লাগবে, এসি চালাবে ফ্যান চালাবে চাদর গায়ে, এটা অদ্ভুত ওর একটা হ্যাবিট। আর দেখছে মানে পায়ের দিকে কখনো দেখছে এইখানটাতে কিছু ঠান্ডা ঠান্ডার মতন এই পার ফিরে শুয়েছিল, ডান গালের দিকে মনে হচ্ছে যেন কেউ ঠান্ডা মতন কেউ হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর একটু নড়ে সরে এপিঠ হয়ে শুয়েছে, ফিল করছে পায়ের দিক থেকে ওর চাদরটা কেউ টানছে। তো ঘুমের ঘোরেই না চাদরটা এরকম টেনে নিয়ে আবার শুয়ে পড়েছে, কোলবালিশটার কাছে নিয়ে এরকম জড়িয়ে শুয়ে পড়েছে। না এবার মনে হচ্ছে ওই ঠান্ডা যেটা ফিল করছিল ওটা মনে হচ্ছে ওর পায়ের কাছে গিয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে, মানে বরফের মতন ঠান্ডা পায়ের পাতার জায়গাটা। কিছু তো কি হচ্ছে ঘুমের মধ্যে না আমি উঠবো না। ওর কিন্তু অলরেডি তখন ঘুম ভেঙে গেছে। হ্যাঁ না হঠাৎ দেখছি কেউ বলছে, এই দেখবি না আমি পেপার পড়ছি দেখ। পেপার পড়ছি? হ্যাঁ আমি পেপার পড়ছি দেখ না, আমি পেপার পড়ছি। 3বার এটা শুনেছে, কথাটা বলেছে পুরো কানের কাছে। ওকে, পুরো কানের কাছে। ও তো বুঝতে পারছে ঘরে তো কেউ নেই, কারণ ওই ঘরে ওই রয়েছে আর পাশের ঘরে বাবা। ও না আর থাকতে না পেরে চোখ মেলে তাকিয়েছে, দেখে সিলিং এর উপর কিরকম একটা মানে হা করে একটা মানে মানে কদাচিৎ মানে ওরকম চেহারা আমি ঠিক বিবরণ ভাবে বলতে পারবো না, ওর মুখের দিকে এরকম ভাবে গ্রাস করে তাকিয়ে আছে, এরকম হা করে মনে যেন ওকে গিলে খেয়ে নেবে। ওই দেখে ও চাদর ফেলে দিয়ে বাবা 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 দরজা খোলো দরজা খোলো। বাবা উঠে পড়েছে যথারীতি, কি হয়েছে তুই এরকম করছিস? বাবা ঘরে চলো শিগগিরই আসো, দেখো কিছু কি হয়েছে। দেখছি না ঘরে তো কিছু নেই, কি হয়েছে কি দেখেছিস? বাবা এরকম শুয়েছিলাম একটা ঠান্ডা এরকম, প্রথমে আমি ভাবলাম আমার কোনো মনের ভুল হবে কিছু একটা হবে, তারপর দেখছি এরকম সিলিং এর উপর ওই বিবরণটা দিল। ওর মেয়ে এইটা নিয়ে না যখন হলো কেসটা, যখন ওর ছোট মেয়েও দেখলো এই ব্যাপারটা, না ওর মনের ভিতরে জামাইবাবুর মনের ভিতরে অনেক কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হলো। ও বলছে ঠিক আছে তোকে ওই ঘরে শুতে হবে না, তুই আমার ঘরে আমার এখানে শো, ঠিক আছে? তুই ভয় পেয়েছি বলে না না আমার কিরকম একটা লাগছে, আমি ওখানে আমি একা শুতেও পারবো না। ঠিক আছে ওকে নিয়ে এখানে শুয়েছে পাশের ঘরটাতে। এবার রাত্রিবেলা যথারীতি ছোট বোন ওর বাবার ঘর মানে জামাইবাবুর ঘরে গিয়ে শুয়েছে ওই অবধি, কিন্তু দুজনের মধ্যে কেউই চোখের পাতা এক করতে পারেনি। ছোট বোন ওই জিনিস মুখটাই ওর চোখের সামনে ভাসছিল, চোখের মনি নেই, হা হয়ে রয়েছে সিলিং এর উপর থেকে। আর এটা তো স্পষ্ট শুনেছে, মানে আওয়াজটা প্রথমে পায়ের দিক দিয়ে আসছিল, আস্তে 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 ওর কানের কাছে এসছে। ওঠ দেখ আমি পেপার পড়ছি, দেখ না আমি পেপার পড়ছি। ওই সারাটা রাত মানে ভোর না হওয়া অব্দি ও এটাই ওর কানের কাছে বাজছে। সকালবেলা কাক ভোর হয়েছে কি হয়নি, ও উঠে গিয়ে ওর দিদিকে ফোন করেছে। ও তো যথারীতি ঘুমাচ্ছে ওর দিদি, সারাত বলতে গেলে আনন্দ ফুর্তি করেছে। দিদি ফোন দিয়ে বলছে কি এত সকালে ফোন, কি হয়েছে? তো বলছে না না তুই আয় তারপরে আমি তোকে বলবো, তুই আয় বাড়িতে আয়। হ্যাঁ ঠিক আছে আমাকে একটু সময় দে, আমি এখান থেকে একটু কিছু বুকস আমি নিয়েছিলাম লাইব্রেরি থেকে, ওটা আমার রিটার্ন করার আছে, রিটার্ন করে একবারে আসবো। না না তোকে রিটার্ন তোকে করতে হবে না, তুই আগে বাড়িতে আয়। দিদি ভাবলো কি এমন ব্যাপার হলো, মনি যাকে মনি বলে বড় বোন, তো বাড়িতে এসছে। বাড়িতে এসে যথারীতি ঘরে এসছে, ঘরে এসে তখন বলছে কি হয়েছে, দেখি কি ও ছোট বোন কাচুমাচু হয়ে খাটের উপর বসে আছে। বাবাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে বাবা, কি ব্যাপার?
আরে ও কি কি সব দেখেছে স্বপ্নের মধ্যে, দেখ এই নিয়ে এসব বুঝুকি বলছে আমাকে, সারা রাত ঘুমাতে দেয়নি। বলছি, কি হয়েছিল? আরে না দিদি, আমার না এই আমি দেখেছি রাত্রিবেলা। কোথায় ছিলিস? ওই তো পাশের ঘরে ছিলাম, যেখানে শুই, আর কোথায় থাকবো? তো বলছে ও কথাটা এড়িয়ে গেল। ও বুঝলো কিছু, এইটা যদি আরো আমি কোয়েশ্চেন করি ওর মনে আরো গেঁথে যাবে জিনিসটা। হুম, দরকার নেই। তো ও বলছে, আচ্ছা বাবা আমাদের বেড়াতে যাওয়ার ব্যাপারটা কি হলো? ও কথাটা টান হয়ে গেল। চল তোরা ঠিক কর কোথায় যাবি। তা এই করে ঠিক করলো, সারাদিন ঠিক করলো দীঘা যাবে বেড়াতে। 3-4 দিনের জন্য দীঘা ঘুরে আসবে। এবার বাড়িতে কে থাকবে? কারণ ও ঠাকুমার সাথে তো কাউকে থাকতে হবে। ও ঠাকুরদা বেড রিডেন, একটি আয়া ছিল যে দেখতো সব সময়ের জন্য। তো ওর বাবা ঠিক করলো আরো একজন আয়াকেও রেখে দিয়ে যাবে। যথারীতি আয়া সেন্টার থেকে একজন আয়াকে রেখে দিয়ে ঠিক করলো ওই 3-4 দিনের জন্য দীঘা যাবে সবাই। তো ওর কাকা কাকিমা ওর বাবা দুই বোন হয়ে গেছে। তা গেছে, খুব খুশি, খুব মজা, এতদিন পর একসাথে একটা এতগুলো বছর পর, হ্যাঁ সবাই মিলে গেছে ট্রেনে, হই হুল্লোড়, এটা খাচ্ছে ওটা খাচ্ছে সেটা খাচ্ছে, ভীষণ দুদাম আনন্দ করে। এবার ন্যাচারালি দীঘাতে গেছে, দীঘাতে গিয়ে ওরা সমুদ্র বিচে চান টান করেছে, হোটেলে এসছে, খেয়েছে, ফুর্তি করেছে, মানে 2 দিন এইভাবেই কাটিয়েছে। 2 দিন ঠিক রাত কাভার হয়েছে পরের দিন সকালবেলা। ওদের বাড়িতে যেই মহিলাকে রেখে গেছিল, মানে নতুন যে লোক, সে হঠাৎ ফোন করেছে, দাদাবাবু আমি আর কাজ করব না। কেন, কি হলো? না না আমি কাজ করব না, আমাকে পয়সা দিতে হবে না আপনাকে, আমি কাজ করব না। আরে আমরা বাড়িতে নেই কেউ, তুমি ওইভাবে বলছো কাজ করবে না। ওকে বেসিক্যালি ওনাকে রেখেছিল রান্না টান্না করে দেবে, আর ওই যে আয়া যে ছিল সে তো এমনি ওর ঠাকুরদাকে দেখতো। এবার পুরো বাড়িতে কেউ নেই, দরকার বিশেষে হলে তো একটা লোক দরকার, তুমি এইভাবে যাবে কি করে? আমরা আগে আসি, আমরা 2 দিন পরেই ফিরবো। না না 2 দিন কেন, আমি আর 1 ঘন্টা আমি এই বাড়িতে থাকবো না। এই বলে ওর কাজের লোকটা ওইখানে ফোনটা রেখে দিয়ে কাট করে দিল। এবার ওরা মনে করলো, মা এখন আমরা টিকিট পাবো কোথায়, রিটার্ন টিকিট পাবো কোথায়, এভাবে যাবো কি করে? আর আমাদের এমনিতেও টিকিট রয়েছে 2 দিন পরের। হ্যাঁ, তো এবার ওর বড় বলছে কি হয়েছে, দেখো এই এই ব্যাপার বলে। তো ও আবার ঘুরিয়ে ফোন করেছে কাজের মেয়েটাকে, কাজের মেয়ে ফোন ধরেনি। চিন্তা লেগে গেছে, এমন কি হলো যে 2 দিন কাজ করে বলছে তারপর দিন কাজ করবে না, কারণ কি? মানে এদের যে দাদু, মানে ঠাকুরদা ছিল বেড রিডেন, সে বাড়িতেই রয়েছে না? হ্যাঁ হ্যাঁ সে বাড়িতেই আছে, উনি বেড থেকে উঠতে পারেন, মানে ওঠার মতো ওনার উনি রয়েছেন, কাজের মেয়ে বলছে চলে যাবে। হ্যাঁ, একটা আয়া আছে কিন্তু যে সবসময় দেখাশোনা করে, নতুন যাকে রেখেছে ফর দি পারপাস, হ্যাঁ যেহেতু কাকা কাকিমা কেউই বাড়িতে নেই, ওকে, পুরো বাড়ি তাহলে পুরো ফাঁকা হয়ে গেল। ওই আয়া আর ওই আয়া একমাত্র ওই কাজের লোক আর আয়াই ভরসার উপরই ছেড়ে দিয়ে এসছে ওরা আর কি বেড়াতে। তো কি করা যায়, তারা তো এখন কিছু ঠিক করতে হবে, মানে ওরা আর ঘোরা তো গেল বন্ধ হয়ে, ওরা এখন ঠিক করলো তাহলে যেই ট্রেনই পাবো সেই ট্রেনই চল, কিন্তু টিকিট পাবে কোথা থেকে, টিকিট তো নেই। যা হোক করে কিছু একটা করে ওরা যাই হোক ব্যবস্থা করে ওরা সেদিনই রওনা দিয়েছে, বাড়িতে এসছে। তা বাড়িতে এসে দেখছে যথারীতি কাজের লোকটা কিন্তু নেই, ওই আয়াটা রয়েছে। ও বলছে, দাদাবাবু আপনারা বসেন, আপনাদের সাথে না আমার কথা আছে। তো ঠাকুমাকে, মানে ওর যে ঠাকুমা তাকে বলছে, ওর কাকা জিজ্ঞাসা করছে কি হয়েছে মা, তোমার কি শরীর খারাপ হয়েছে, বাবার কিছু হয়েছে নাকি? বলে না তোর বাবার কিছু হয়নি, কিন্তু যা হয়েছে সেটা তোকে না বললে তুই বিশ্বাস করবি না। তা ওরা হাত মুখ ধুয়ে সবে এসছে ট্রেন জার্নি করে, প্রায় বলতে গেলে ট্রেনের সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা রাস্তা এসছে, মানে যাওয়া একটা সিট পেয়েছে, ওই একজন এক্সচেঞ্জ করে বসেছে এসছে। ট্রেনের একটা জার্নি আছে, ওই শরীরও সবার তখন মানে শুনবে যে সে আগ্রহ টাকারও ছিল না। তো তারপর ওর যে কাকিমা সে বলল, মা আমি হাত মুখটা ধুয়ে আসি, তোমরা কি কিছু খেয়েছো? বলে কি খেয়েছি, দেখ আমরা না কিছু খাবো না, তোদের সাথে কথা আছে, তোরা সবাই একটু বস। ঠিক আছে শুনছি। তো মা ইতিমধ্যে ওর কাকিমা গেছে, গিয়ে হাত মুখ ধুয়ে একটু সবার জন্য চা করে নিয়েছে, চা জল খাবার, তোমরা বসো আমি আসছি। তো দেখছে ঠাকুর মারও মুখ কালো কালো করে রয়েছে। ও যে আয়া বলছে দাদাবাবু আমার এই মাসের মাইনেটা আমাকে দিয়ে দেবেন, আমি না কালকের থেকে আসবো না। ইনিও? হ্যাঁ। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে, তোমরা কি ভেবেছো আমার বাবা বেড রিডেন, আমার মাকে দেখছো এরকম অবস্থা, তুমি আসবে না মানে? তোমাকে আমি এমনি এমনি রেখেছি নাকি পয়সা দিয়ে? না দাদাবাবু আমাকে ক্ষমা করেন, আমি তো কোনোদিনও কিছু বলিনি, কিন্তু না কি
কিন্তু না কি, চা খাচ্ছিল, চায়ের কাপটা ওখানে রেখে দিই, কিন্তু না কি, কি হয়েছে? এবার বলতে আরম্ভ করলো কাজের মেয়েটি, না আয়াজি আয়াজে আরেকজন যে রেখেছিল সে তো এসে দেখেছে সে নেই, অলরেডি সে অলরেডি চলে গেছে। সে আর ওয়েট করেনি কে কখন ফিরছে না ফিরছে, যাকে নতুন রেখেছিল সে অলরেডি চলে গেছে। যে পুরনো ওদের বাড়ির কাজের লোক ছিল সে বলছে যে দাদাবাবু, আমি ছাদে সন্ধ্যাবেলা কাপড় তুলে আনতে গেছিলাম, হুম হুম নিচের ঘরে আপনার মা আপনার ওই নতুন যে ও রান্নাঘরে ছিল, ছাদে তালা চাবি দেওয়া থাকে, মানে ছাদের দরজাতে, তো তালা চাবিটা নিতেও ভুলে গেছিল। ভুলে যাওয়ার জন্য ও নিচে নেমেছে, সিঁড়ি দিয়ে আবার নিচে নেমেছে। নিচে যখন নেমেছে তখন দেখেছে কেউ ওই দোতলা থেকে, যেখানে ওর মানে আমার দিদি জামাইবাবু আর কি থাকতে, ওখান থেকে কেউ হেঁটে নিচে চলে যাচ্ছে, সাদা শাড়ি পরা, ওকে একটা মানে উইদিন আ সেকেন্ড, চোখের পলক ফেলার মধ্যে চলে গেছে। ও সেটা দেখার জন্য নিচে নেমেছিল, কে গেল, হ্যাঁ উমা নিচে তো ও দিদা একা রয়েছে, ঘরে কে ঢুকলো, গেটে তো তালা চাবি দেওয়া। ও না আরো গেছিল, ওকে নিচে যেতে হতো চাবিটা আনতে, ও গেছে কি সিঁড়ি দিয়ে নেমেছে, এরকম ভাবে ওর দিকে তাকিয়েছে, চলে যা। গুজবাম্পস দিল পুরোটা শুনে। ওই যে দেখেছে, মানে একটা সেকেন্ডের মধ্যে দেখছে, চোখের মনি নেই, এখান এই জায়গাগুলো দিয়ে মাংস উঠে গেছে। এইভাবে যে তাকিয়ে বলে চলে যা, ওইখানে না ওইটা দেখে ও মাগো বলে ওইখান থেকে ও সিঁড়ি দিয়ে পড়ে যায় নিচে। এবার এইটাই শুনেছে চিৎকারটা, এই আওয়াজটা যে চলে যায়, এটা ওদের যে নতুন যে কাজের লোকটি এসেছিল যে রান্না, সেও আওয়াজটা পেয়েছে। আচ্ছা, এইটাই যখন ওকে বিবরণ বলেছে, ও বলছে আমি এখানে আর কাজ করবো না। ওর জন্যই পরের দিন সকালবেলা, মানে ও দ্যাট টাইমই চলে যেত রাত্রিবেলা, কিন্তু যায়নি কেন, অসুস্থ দুজন, তার মধ্যে ও ওরকম অজ্ঞান হয়ে গেছে, তাহলে পুরো বাড়ি ফাঁকা রেখে অসুস্থ যাবে কি করে। এবার ওর রিকোয়েস্টে ও যায়নি, ও ছিল রাতটুকু, ওর জন্যই দিনের বেলা ফোন করে যথারীতি বলে দিয়েছে আমি দাদাবাবু আমি আর কাজ করবো না, আমি পয়সা আমাকে দেন আর না দেন আমি কাজ করবো না। এবার বলে দাদাবাবু এরকম ঘটনা আমার সাথে কখনো হয়নি, এত বছর হয় কাজ করছি আপনাদের বাড়িতে, কখনো হয়নি, আমি এই বাড়িতে আমি কাজ করব না। ওই যে দেখেছে, ওই যে ঝটকানিটা এইভাবে ও না নিতে পারে, ও বলছে মনে চোখের মনে নেই, কিন্তু চোখের মধ্যে থেকে মনে হচ্ছে আগুনের গোলা বেরোচ্ছে। ও এতটাই ভয় পেয়েছে, মানে ওরা যে বাড়িতে ঢুকেছে, মানে আমার বোন বা কাকা, ওর যে কাকা কাকিমারা, ওই ঠাকুমা, বয়স্ক ঠাকুমা, উনি গিয়ে গেটের তালা চাবি খুলেছে, মানে ওঠার ও শক্তি নেই শরীরে। কাকা বলছে এরা কি রে, কিছু খেয়েছে নাকি রে, রাত্রিবেলা কিছু খেয়েছে, আমরা এত বছর হয়ে রয়েছি আমাদের সাথে কিছু হলো না, তোমার সাথে হলো, যেই আমরা বাড়িতে নি তাই এ যেটা হয় আর কি, উল্টাপাল্টা অনেক বকাঝকা করেছে কাজের লোককে, তোমাকে এখানেই কাজ করতে হবে, তোমাকে একটা পয়সা আমি দেবো না, যদি চলে যেতে হয় চলে যাও, তোমাকে কোনো পয়সা আমি দেবো না। অনেক বকাঝকা করার পর কাজের লোকটা ঠান্ডা হয়েছে, কিন্তু কাজের লোক ঠান্ডা হলে হবে কি, ওর তো মানে হাত পা যে নড়বে, ও যে ঘরের বাইরে যাবে, বেরিয়ে যে সিঁড়ি, ওই সিঁড়িটার দিকেই তো যেতে মানে চাইছে না ও, মানে রিয়েলি ও মনে করছে যে ও এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে না ও নড়তে পারছে না ও থাকতে পারছে। এবার তখন ওর যে ঠাকুর, মানে মা আর কি, ঠাকুরমা আর কি, উনি বলছে ছেলেদেরকে, শোন বাবা তোরা তো অনেক দিন আর বাড়িতে ছিলিস না, এক কাজ কর না, বাড়িতে একটা কিছু পুজো টুজো কিছু কর না, অনেক বছর হয় এখানে সেইভাবে পুজো আচ্ছা কিছুই হয় না, কেন আমার দিদি খুব ঠাকুর দেবতা নিয়ে থাকতো, প্রচন্ড ঠাকুর দেবতা, হ্যাঁ মানে নিষ্ঠা ভাবে করতো, দিদি মারা যাওয়ার পর থেকে সে সবই বন্ধ বাড়িতে, কর না বাবা কর। তো এবার আমার জামাইবাবু বলছে এগুলো কে করবে, খাটবে কি, হ্যাঁ পুজো আচ্ছা তো এটা খাটে না, না বাবা এটা সত্যনারায়ণের পুজো দিতে এমন কিছু খাটনি লাগে না, আর ঠিক আছে হবে হবে দেখা যাবে। ওই যে হবেটা বলেছে, জামাইবাবুর হবেটার হয়নি, হবেটার হয়নি, যেটা হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ হবে করে হয়নি।
আজ নয় কাল, কাল নয় কাল, এরকম করতে করতে কি হলো, আমার যে দিদির যে বড় মেয়ে তার ব্যাঙ্গালোরে যাওয়ার সময় এসে গেল, চাকরির ওখানে জয়নিং এর পেয়েছে। তা এবার ওর বলছে, জামাইবাবু বলছে, শোনো আমি আমার এর মিডিলে আর কিছু সেরকম কিছু হয়নি, দেখতে পাইনি। জামাইবাবু বলছে, শোনো মেয়েকে তো নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোরে, তা ছোট মেয়েকে বলেছে তুই কাকিমার ঘরে থাকবি, তোকে এখানে থাকতে হবে না একা। বড় মেয়ে যতদিন ছিল, বড় মেয়ে, ছোট মেয়ে আর আমার জামাইবাবু, ওই সেকেন্ড ফ্লোরটার মধ্যে খুব একটা বেশি কিন্তু কিছু হয়নি। মানে আমার বড় বোন যে, সে কিন্তু সত্যি কথা বলতে গেলে, মানে দিদির যে বড় মেয়ে, সে কিন্তু সত্যি কথা বলতে গেলে কিছুই দেখেনি। যা এক্সপিরিয়েন্স করার বলতে কিন্তু ছোট মেয়ে, জামাইবাবু, কাকা, এই কাকিমা সরি, এই আরো কাজের লোক। তা ব্যাঙ্গালোরে যাবে নিশ্চয়ই, আজকে গিয়ে আজকে ফিরতে পারবে না, ব্যাঙ্গালোরে যাবে, কোথায় মেয়ে থাকছে সবকিছু দেখে টেকে সেফটি করে, আমার সময় লাগবে, আমি ঠিকঠাক মতন ওকে দেখে টেকে রেখে দিয়ে চলে আসবো, অফিস কোথায় সবকিছু দেখে টেকে মেয়েটাকে। তা ঠিক আছে। ব্যাঙ্গালোরে যেদিনকে গেল আর কি, সকালবেলা বেরিয়ে গেছে, দুই বোনের মধ্যে ছোট বোন খুব কান্নাকাটি করছে। হ্যাঁ, কারণ এক তো মা নেই, হ্যাঁ, তার মধ্যে দিদিকেই নিজের মায়ের মতন দেখতো, এবার চাকরি পেয়েছে এত ভালো একটা, ছাড়তেও পারে না। ঠিক আছে, তো বলছে দেখ ভালোভাবে থাকিস, ঠিকঠাক ভাবে থাকিস, কোনো চিন্তা নেই, ও যা হচ্ছে ওগুলো সব মানুষের সাথে হয়, ভুল ভ্রান্তি হয়, ও ভুল চুক ও সব কিছু মনে করিস না, ওগুলো হয়। হ্যাঁ, আর রাতে ভালোভাবে ভূতের বই দেখবি না, ভূতের গল্প পড়বি না, ঠিকভাবে ঘুমাবি, ওইগুলো পড়িস বলে তুই এসব দেখছিস। ও দিদি বেশ ওকে একটু মজা টজা করে বেরিয়ে গেল। তো ঠাকুমা বলছে সাবধানে যাস বাবা, গিয়ে ফোন টোন করিস, তাড়াতাড়ি ফিরে আসিস, কারণ ও নাতনি, দুই নাতনিকে ও প্রচন্ড ভালোবাসে, কারণ নাতনির মধ্যে কাউকেই পায় না। একজন তো আমেরিকাতে থাকে, যে কাকার ছেলে, প্রথমেই বলেছিলাম। ঠিক আছে। তা সন্ধ্যাবেলা ও কাকিমার ঘরে খাওয়া দাওয়া করে ও নিজের ঘরেই এসছে শুতে, ও কাকিমার সাথে শোয়নি। ও বলছে না আমি ওখানে যাই, আমার একটু কাজ আছে, আর আমার ছোট বোন খুব পেন্টিং করতে পারে দারুণ, আমার কিছু পেন্টিং এর কাজ বাকি আছে, আমি ওটা সেরে নি। তা ঠিক আছে, ওর কাকিমা বলছে তুই কিন্তু কিছু দরকার পড়লে আমাকে ডাকিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে ও ঘরে চলে এসছে, ঘরে সে লক টক করে দিয়ে ওর ঘরে গেছে। ঘরে গিয়ে কখন পেন্টিং এর কাজ করতে করতে না তন্দ্রা এসে গেছে, ঘড়িতে দেখে প্রায় 12:30 কি 1টা এরকম হবে টাইম। তো বিছানায় এসে বলছে না, বাকি বাকি কাজটা কালকেই করবো। তো বিছানায় এসে এদিক ওদিক এই কথা ওই কথা চিন্তা করতে করতে তখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দেখছে জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, মনে করছে এত ঠান্ডা, মানে কাঁপানোর মতন ঠান্ডা, মানে খুব ভালোই ঠান্ডা হাওয়া, কিন্তু বাইরে যে বৃষ্টি পড়ছে বা সেরকম মেঘ হয়েছে সেরকম কিন্তু কিছুই না। তো ও কোল বালিশটাকে, চাদরটাকে আরো গায়েটায় টেনে নিয়ে শুয়েছে। আগেই আমি বলেছি ও কিন্তু শীত, গ্রীষ্ম, বসন্ত, ইভেন গরমেও ও চাদর লাগে। হঠাৎ ও মনে করছে ওর দু পা ধরে কেউ চাপছে, আমরা যেরকম পা ব্যথা হলে ওই না এরকম পাটা টিপে দে না, ওরকম কেউ করছে। ও পুরো ফিল করছে যে 5টা আঙ্গুলের, আমি যদি এখন ফর এক্সাম্পল তোমার পাটা যদি আমি চেপে ধরি, তুমি বুঝতে পারবে তো যে হ্যাঁ একটা ফিল হবে যে কেউ আমার পা ধরে আছে। এমনই হলো, ও না বলছে আমি চোখ মেলবো না। আমার বোনের কিন্তু ঘুম ভীষণ পাতলা, আমি এবার চোখ মেলবো না। সাডেনলি ওর মাথায় আসলো ঘরে তো বাবাও নেই, ও একা ফ্লোরে, আমি কিছুতেই চোখ মেলবো না, যা পারিস কর। ওর এরকম একটা জেদ চলে এসছে, দেখছে 2 পা ধরে পুরো মুচড়াচ্ছে। ও তেমনি ও চাদর টেনে এইভাবে ঠিক শুয়ে আছে মরার মতন, যা পারিস কর, আমি উঠবই না। মুচড়ে মুচড়ে এমন করছে মনে যেন পা দুটো মানে গোড়ালির উপর থেকে ভেঙেই দেবে। যখন ঘুম ভাঙলো, মানে এই যেটা হচ্ছে, বলছে আমি উঠবো না করে কতটা সময় চলে গেছে ও নিজেও টের পায়নি। যখন দেখেছে জানলা দিয়ে আলতো ভোরের আলো ফুটে উঠেছে, ও না উঠেছে, ও কিন্তু চোখ বন্ধ করেছিল, ও কিন্তু ঘুমায়ও নি। উঠে দেখছে পায়ের কাঁচটা কালশিটে পড়ে না,
দু পায়ে কালশিটে পড়া, দুই পায়ে, মানে খাট থেকে ও যে নেমে দরজা খুলবে সেটার ওর পায়ে শক্তি নেই। থাকে না পোয়েটারে আছাড় খেলে নীল কাষ্টে রক্ত জমাট বেঁধেছে, ওরকম টাইপের হয়ে রয়েছে। ও কোথাও আছাড়ও খায়নি, কোথাও পড়েও যায়নি, কোথাও ধাক্কাও লাগেনি, নাথিং। ও এবার বুঝতে পারছে যে কেউ তো কিছু একটা বলতে চাইছে বা কেউ কিছু একটা করতে চাইছে ওদের সাথে। তো ও আর বাবাকে কিছু জানায়নি, কেন ওর বাবা ওখান থেকে টেনশন করবে। ও কি করেছে, একটু একটু করে উঠবার চেষ্টা করছে খাটের থেকে। পায়ের যে অবস্থা হয়েছিল, পা নিয়ে ও চলতে পারার মতন অবস্থা ছিল না, দুই পাই মনে হচ্ছে অবশ। ওকে, দুই পায়ে মানে পায়ের পাতাতে ওর কোনো জোর নেই। আস্তে 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 উঠে গিয়ে গিয়ে ও নিজের দরজাটা খুলেছে। আর যে গিয়ে মেন যে দরজাটা খুলবে, মানে ওর ঘরের যে অ্যাকচুয়াল, সে রূপ দিয়ে আর যেতে পারেনি। ও ওইখান থেকেই ডাক দিচ্ছে, কাকিমা 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 করে ডাক দিয়েছে। এবার ও না ওইখানে পড়ে যায়, মানে ও দেখছে ওর পা আর যেতে পারবে না, ওর পায়ের সেই বল এক ফোঁটা নেই। ডাকটা শুনেছে, ওর কাকা শুনেছে। কাকা বলছে কি হয়েছে রে, এবার দরজাটা তো খুলতে হবে, কেন তো ভিতর থেকে লক করা। ও কোনো রকমে ওই হামাগুড়ি মারতে 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 গিয়ে দরজাটাকে খুলেছে, লকটা খুলেছে। তোর কাকা দেখেছে, কাকা দেখে বলছি কি, বলে কাকা আমার পায়ের জন্য, আমার পায়ের অবস্থা দেখো। ওর কাকা দেখে তো স্টান, তুই এই পায়ে তুই পড়লি কি করে? না কাকা আমি পড়িনি, আমার এই 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 ব্যাপার হয়েছে। হ্যাঁ কি বলছিস, তুইও কি কাজের মেয়েটার মতন তুই কথা বলছিস দেখি। এবার দেখছে না ওর পায়ে, দু পায়ের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ রয়েছে। ও কি করেছে, ওকে কোলে করে নিয়ে সোফায় বসিয়েছে। তো উপর থেকে কাকিমাকে ডেকেছে। এবার নিচের কাজের মেয়েটা এসছে। কাজের মেয়েটা বলছে, দাদাবাবু আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছেন না, আপনাদের বাড়িতে কিছু একটা আছে। বলে এই তুমি চুপ করো তো, আমরা এত বছর ধরে বসবাস করছি, আমরা কিছু দেখলাম না, আর তোমাদের সব বানানো বানানো কথাবার্তা। আরে দাদাবাবু আপনি জানেন না, আমি তো আরো আপনাকে কিছু বলিনি। কি হয়েছে? একদিন ওই ঘটনাটা তো দেখলো যে ছাদে এরকম, মানে সিঁড়িতে এরকম দেখেছে। তার আগে একদিন ও দুপুরবেলা কাপড় মেলতে গেছিল, কাপড় মেলেছে, মেলে টেলে ওই ছাদের যে রেলিংটা থাকে, রেলিং থেকে শুকনো কাপড়গুলো তুলে আনছে। তুলে এনে যে হঠাৎ পিছন ফিরবে, মনে হলো কি একটা কালো কিছু ছায়ার মতন ওকে, মানে ওর ভিতরে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। ওরা চট করে এরকম ঘুরেছে পিছন দিকে, ও দেখছে কিছু না। হ্যাঁ ওরা ভিতরটা ছ্যাত করে উঠেছে, না কেউ তো পিছনে ছিল। তো ওনা দাঁড়ায়নি, তাড়াতাড়ি কাপড়টা কোন রকম এরকম করে নিয়ে সিঁড়ির দরজা দিতে গেছে কি যায়নি, এরকম একটা হাসি পেয়েছে শুনতে। দুইবার ও সিঁড়িতে আর টানাচাবি কিছু দিতে পারেনি, চলে এসেছিল নিচে। তারপর প্রথম ওইটার বলেনি, কেন বললে ঠাকুর, কেন বাড়িতে বয়স্ক লোক রয়েছে, নতুন একটা কাজের লোক এসছে, কারণ ওর বছর ওখানে কাজ করছে, অনেক বছর হয় বা 4 বছরের উপর কাজ করছে, বলেনি তখন। কিন্তু এই জিনিসটা যখন বললো এবার, ওর জন্য মানে 2বার করে ইনসিডেন্ট ও দেখেছে, ওর জন্য ও বলছে এখানে কাজ করবো না আমি, এটা বলেছিল। যাই হোক, তা এটা না সবকিছু শুনেছে ওর কাকা, শুনে বলছে এবার ফেলেও দিতে পারছে না ঘটনাটা, চোখের সামনে দেখছে মেয়েটার এই অবস্থা। হ্যাঁ ওর মা, মানে যিনি ঠাকুমা আর কি, সে বলছে যে দেখ বাবা কিছু তো ছিল না, তো এখন তো অনেক কিছুই হচ্ছে। কি হচ্ছে সেটা তো আমরা জানি না, এখনকার যুগে এসব হয় না, কিন্তু যা দেখতে পাচ্ছি চোখের সামনে বা যে শুনছি, এগুলো তো ফেলে দেওয়াও যায় না। তা ও ঠাকুমা বারবার বলছে, এর জন্য বলেছিলাম বাড়িতে একটা পূজা, তোরা কেউ করলি না। এখন তো জামাইবাবু নেই, মেয়েকে নিয়ে চলে গেছে, আর হবে হবে বলে আর ওটার হয়ও নি। কাকা মহা দুশ্চিন্তায় পড়েছে। কাকার হঠাৎ মাথায় আসলো যে এই
আমার যে বোনের যে মেসোমশাই, উনি এইসব খুব সাধনা আর এইসব খুব করেন, উনি প্র্যাকটিস করেন। কি মনে হলো কোথা থেকে খুঁজে পেতে নাম্বার বার করেছে, নাম্বার বার করে ওনাকে কল করেছে। তখন ওই পার থেকে বলছে, আরে রবি যে, মানে ওর কাকার নাম রবি, এতদিন পর কি খবর? মানে না সবই তো জানেন, এরকম বৌদি চলে গেল, মন মেজাজ আমাদের কারোরই ঠিক না, তার মধ্যে দুই মেয়েও তো এতদিন বাইরে ছিল, এসছে। শুনুন না, আপনি একটু আসুন, আপনার সাথে একটু কথা আছে বাড়িতে। আপনি বলুন আপনি কোথায় আছেন, আপনাকে আমি নিয়ে আসবো। বলছে, আরে না না, নিয়ে আসতে হবে না, আমি কি তোমাদের বাড়ি ভুলে গেছি, আমি ঠিক চলে যাব। কি হয়েছে? এবার ওর বুঝতে পেরেছে যে ওর ডেকেছে মানে স্বাভাবিক, এদেরকে কিছু বলতে হয় না, কিছু না কিছু এরা যারা সব সাধনা করে তাদের আইডিয়া থাকে যে সামথিং ইজ হ্যাপেনিং স্ট্রেঞ্জ, সামথিং ইজ ফিশি। ওর মেসোমশাই সন্ধ্যাবেলা এসছে। সন্ধ্যাবেলা যখন এসছে, বাড়ির গেটের চাবি কেউ খুঁজে পাচ্ছে না, বাড়ির গেটের চাবি কেউ খুঁজে পাচ্ছে না। অথচ চাবিটা কিন্তু ওদের এই গেটের পাশে একটা বক্স আছে, তার মধ্যেই রাখা থাকে। গেটের চাবি হাওয়া, দোতলা, নিচতলা, ছাদ, চাবি নেই, চাবি নেই, চাবি নেই, চাবি নেই। ঠাকুরমার ঘরের খাটের তলা থেকে চাবিটা পাওয়া গেছে, গেটের চাবি। এটা নিয়ে ওটা কোয়েশ্চেন যে চাবিটা খাটের তলায় গেল কেন? কাকা বেরোচ্ছে, কাকিমা বেরোচ্ছে, এখন তো সব ঘরে, চাবি মোটমাট পাওয়া যাচ্ছিল না। খুঁজে পেতে বার করলো। মেসোমশাই যখন ঢুকলেন বাড়িতে, ঢুকেই না এইভাবে বাড়িটাকে দেখছে, চোখটা ঘোরালো চারিদিক পুরো। কেন এই বাড়িতে উনি আগেও এসছেন, তখন অতটা ফিসি লাগেনি। আর উনি যে আসলেন তা প্রায় মোর দ্যান 15 ইয়ার্স পর আবার আসলেন, 15 to 16 ইয়ার্স পর এসে যখন এক ধাপ করে উপরে উঠছে, একটা মন্ত্র বলতে বলতে উপরে উঠছিলেন। এরকম দেখছে, দেয়াল দেখছে, গেছে। উনি কিন্তু চাইলে ঠাকুমার ঘরে ঢুকতে পারতো, ঠাকুমার ঘরে কিন্তু ঢোকেনি। উনি যখন ঢুকছেন, ঢুকে বলছে, তোদের রুমগুলো ঠিকঠাক করিয়েছিস? মানে যে ঘরে দুই বোন, আমার জামাইবাবু, দিদি জামাইবাবু থাকতো, তো বলছে, না দেখো দাদা তো নেই এই মুহূর্তে, মেয়েটাও ব্যাঙ্গালোরে গেল, ওরা তো এখন ব্যাঙ্গালোরে, তার মধ্যে তোমার সাথে না আমার কিছু দরকারি বিশেষ কথা আছে। আমি সব জানি কি দরকারি কথা, আমি সব জানি, বলতে হবে না আমাকে। না না, তুমি কি জানো, শোনো না, অনেক কিছু ঘটনা ঘটে গেছে। আচ্ছা ঠিক আছে, বলো কি ঘটনা। তা এক এক করে ওর কাকা সব বলছে যে এই হয়েছে। তো মেসোমশাই বসলো ঘরে, নিচে তো ঠাকুরমা ঠাকুরদা রয়েছে, যাই হোক, ঘরে কাকা কাকিমা, ওই মেয়ে, আর তো বাড়িতে বলতে গার্জিয়ান দ্যাট মোমেন্টে কেউই ছিল না, কারণ ওর বাবা দিদি দুজনেই ব্যাঙ্গালোরে। বসে কথা বলছে, দরজাটা খোলা ছিল। যে সোফাতে বসে আছে পিছন দিকে একটা ফটো ফ্রেম, কাচের একটা ফটো ফ্রেম ছিল। সবকিছু শুনে, ঘটনা শুনে বলছে, এক কাজ করো, বাড়িতে হনুমানজি প্রতিষ্ঠা করো, আর রোজ মঙ্গলবার করে সর্ষে, মানে পুরোটা কমপ্লিট করতে পারিনি, ঠাস করে দরজাটা বন্ধ হয়ে গেছে। এমন জোরে বন্ধ হয়েছে, পিছনে যে কাচটা, কাচের ফ্রেমটা পড়েছে পুরো উপর থেকে মেসোমশাইয়ের ঘাড়ে। কিন্তু লাকিলি মেসোমশাইয়ের কোনো কিছু হয়নি, হতে পারেনি, বেটার টু সে, হতে দেয়নি। পড়লো তো এমন ভাবে পড়লো, সারা কাচ, মানে সারা ঘরে ফটো ফ্রেম পড়ে গিয়ে। সবাই তখন দরজার দিকে তাকিয়ে আছে এইভাবে, বাইরে কোনো হাওয়া নেই, কিছু নেই। দরজাটা দিল কে? কাকা বলছে, এ কি অদ্ভুত ব্যাপার। ওর কাকা কাছে দরজা খুলছে না। স্পষ্ট দেখা যাচ্ছে, আমরা দরজা লক করলে তো লকের তো ইয়েটা দেখা যায় যে লক করা, দরজাটা লক কিন্তু করা নেই। বাইরে থেকে লক করবে কে? ও ঠাকুমা তো সিঁড়ি দিয়ে উপরেই উঠতে পারে না, কে লক করবে? কাকা গেল, দরজা খুলতে পারলো না। কাকিমা গেল, কাকিমা তো ওখানেই অবস্থা খারাপ, পাচ্ছে না। তো মেসোমশাই বলছে, ছেড়ে দাও, ও ভয় পেয়েছে। এবার এই ইনসিডেন্টটা হওয়ার পর না,
অলরেডি কাকিমার সাথে তো একটা ঘটনা ঘটেছিল। কাকিমা না ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। ওনার হাত পা মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে, মানে ওরকম দেখে ওকে যে ওখানেই বসে পড়েছে হুম হুম। কাকিমা। যে ও দাদা, ও দাদা, মানে মিশমশাই, যে মিশমশাই এসছে তাকে বলছে, ভয় নেই, ভয় নেই, ঠিক আছে, কিছু হবে না। প্রায় 1 ঘন্টারও পরে দরজাটা দেখা যাচ্ছে আস্তে আস্তে, যেরকম দরজা খুললে একটা আওয়াজ হয় না, মানে অনেক দিনের পুরনো দরজা, অনেক দিন পর খোলা হচ্ছে, ক্যাচ করে। ক্যাচ করে একটা আওয়াজ হলো। ওইটা যে দরজাটা খুলেছে, কাকিমা আর বসে থাকতে পারেনি, ও দরজা খুলে সোটার নিচে নিচে দৌড়। এবার নিচে যে ঠাকুমা রয়েছে তারা কিন্তু কিছুই টের পায়নি, হুম হুম। ঠাকুমা কি কাজের লোক তারা কিছুই টের পায়নি। এবার ঘরে গিয়ে না ওর শাশুড়ি মা বসে আছে খাটে, ওর মায়ের পায়ের কাছে কি, শাশুড়ি মায়ের পায়ের কাছে কি উঠে বসে রয়েছে। ঠাকুমা, ওর শাশুড়ি মা জিজ্ঞাসা করছে কি হয়েছে, মানে ও কাকিমা তখন বলবে যে বলার ভাষা বা বলার যে জোর মুখের সেটা হারিয়ে ফেলছে, ও কিছু বলতেই পারছে না, ও বসে এরকম করে কাঁপছে। এবারে তো স্বাভাবিক যেভাবে দরজাটা বন্ধ হয়েছে, মানে ওটা তো বন্ধ হওয়ার ওরকম কোনো কথাই নেই, একদমই তাই। বন্ধ করলো কে? বাইরে থেকে ছিটকানিও মারা ছিল না, কিছুই না। ভিতর থেকে ওটা যদি লক হয় তাহলে লকটা বোঝা যাবে, লকটা খুলতে পারবো, লকটা ওরা কেউ খুলতে পারছিল না। তো সেটা ও শাশুড়ি মাকে বলছে, মা আপনি যে পুজোর কথা বলেছিলেন ওটা তাড়াতাড়ি করতে হবে, নাহলে এই বাড়িতে আমরা একটু বাঁচবো না। এইটা শুনে ওর শাশুড়ি, সে বলছে, না দাঁড়াও তো, আমাকে এক্ষুনি তার তোমার ছেলেকে ফোন, দাদাকে ফোন করো, বড় ছেলেকে। তা যথারীতি ফোন করেছে, ফোন করে ওর যে ভাই, মানে কাকা আর কি, কাকা বলছে, "এই দাদা চলে আয়, হ্যাঁ দরকার আছে তোর সাথে, ঘরের একটা কাজে, বিশিষ্ট কাজে তোকে লাগবে।" ব্যাপারটা হচ্ছে এখান থেকে তো কিছু বলছে না, কারণ ওখানে গেলে ওর চিন্তা ভাবনা করবে যে কি হয়েছে, ব্যাপারটা টেনশনের মধ্যে থাকবে। ওর এসছে, বাড়ি এসছে, বাড়ি এসে না ওরই ভাই আর কি সবকিছু বলেছে। তখন বলছে, ওখন যে যাই বাবু আমার, সে বলছে, আরে তুইও এর মধ্যে ইনভলভ হয়ে গেলি, তুই তো এসব কিছু মানতিস না, তুই কবে থেকে এর মধ্যে ইনভলভ? বলে, না আমি না ওর মনার মেসমশাইকে ডেকেছিলাম। ও তাই নাকি, দাদা এসেছিল কবে? এত কিছু শুনেছে যে এত কিছু ঘটনা হয়ে গেছে? জি হ্যাঁ, বিশ্বাস তো আমিও করতাম না, কিন্তু এত কিছু যে হবে এটা আমি চোখের সামনে আমি তো দেখেছি, আমি এটা অবিশ্বাস করেও থাকতে পারছি না। এটা না জামাইবাবুকে খুব চিন্তা দিল। হ্যাঁ, জামাইবাবুর মাথায় একটা কথাই খালি বারবার চিন্তা, মানে মাথায় আসতো, তাহলে কি দিদির কাজটা ঠিক হয়নি, দিদি কিছু বলতে চাইছে, এরকম কিছু ব্যাপার। কিন্তু দিদি তো এরকম করবে না, মানুষকে ভয় দেখানো। তো সন্ধ্যাবেলা পরের দিন আর কি, যেদিন এসছে তার পরের দিন, বড় বোন মনি তো ওইখানেই থেকে গেল ব্যাঙ্গালোরে, জামাইবাবু একাই চলে আসলো। তা মেয়েকে নিয়ে বেরিয়েছিল, বোনকে নিয়ে কিছু কিছু জিনিস কেনার ছিল ওই পুজো আচ্ছার ব্যাপারেই, তো বলছে তা ঠিক আছে। এবার বাড়িতে ওর কাকিমা ছিল, উপরে কাজ করছিল, আর নিজে যেরকম ওর শাশুড়ি মা শ্বশুরমশাই কাজের লোক ছিল, তরকারি কাটছিল যতদূর সম্ভব, মেঝেতে বসে তরকারি কাটছিল, দরজাটা দেওয়া, টক 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 আওয়াজ হয়েছে। ও তুমি বাড়ি এসছো নাকি? টক টক টক, দরজা তো খোলা আছে, চলে আসো না। আবার একই আওয়াজ, টক টক টক। উফ, তোমাকে নিয়ে না পারা যায় না। এই বলে ও উঠেছে, তরকারি কেন কেটে গেল, উঠেছে। হ্যাঁ কি হয়েছে তোমাকে, ও মা বলে, কি হয়েছে কেউই জানে না। যখন জ্ঞান এসছে দেখছে খাটে শোয়া। ওকে। যখন জ্ঞান এসছে খাটে শোয়া, ছোট বোন যে, সে জিজ্ঞাসা করছে, কি হয়েছে কাকিমা, তুমি এরকম ভাবে মেঝেতে শুয়েছিলে কেন? বলে, আমি মেঝেতে শুইনি, আমাকে ধাক্কা দিয়েছিল। কে ধাক্কা দেবে তোমাকে? ওই ওই ওর কাকিমা তখন মনে হচ্ছে মুখ জিভ সব অবশ। ওই বোনটার হাত ধরে বলছে,
ওরা না মেরে ফেলবে আমাদের, জানিস? আরে কি বলছো, কে মেরে ফেলবে তোমাকে? না, ও হবে না, এরকম বলে যাচ্ছে। বলতে বলতে না ওর কাকিমা না আবার জেগে সেই অজ্ঞানের মতন হয়ে গেছে, মানে তন্দ্রা ছন্দের মতন হয়ে গেছে। তা আমার ছোট বোন বলছে তখন ওর বাবাকে যে এক কাজ করো, কাকিমার মনে হয় শরীরটা ভালো নেই, প্রেশার টেশার বেড়েছে, ডাক্তার দেখাও। হ্যাঁ, ডাক্তার না দেখালে হবে না। কাকা তুমি কালকে একজন ডাক্তারকে নিয়ে আসো বা ডাক্তারের কাছে নিয়ে যাও কাকিমাকে। সেদিনকে রাত্রিবেলা ঠিক করলো ওর বাবা দোতলাতে থাকবে না, দোতলাতে থাকবে না, ও কাকিমার ঘরেই, কাকা কাকিমা একটা ঘরে, ছোট বোন, আমার ছোট বোন আর জামাইবাবু একটা ঘরে, নিচে তো যেরকম বাবা ঠাকুরদার ঠাকুরমা ঠাকুরদার কাজের লোকটা রয়েছে। বসে বসে একটা জায়গায় জানলা ধারে বসে বসে জামাইবাবু চিন্তা করছে, সব জিনিস আর কি মেলানোর চেষ্টা করছে, যে এত কিছু হচ্ছে কোনটার সাথে কোনটা লিঙ্ক খুঁজে পাচ্ছে না। কোথাও না কোথাও গিয়ে তো পাজেলটা তো মিলবে যে আমার হ্যাঁ এই এই অসুবিধা বা এইটা। হঠাৎ মনে হলো নিচতলায় কেউ কথা বলছে, কান পেতে শুনছে, দরজার কাছে গেছে। প্রথমে ভেবেছে পাশে রাস্তা দিয়ে কেউ, না, উঁকি মেরে দেখছে রাস্তায় তো কেউ নেই, পাশের বাড়ি জানলা টান্নাও দেওয়া। একটু না এগিয়েছে, এগিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে কান পেতেছে। এরকম একটা হাসি। অন্য কিছু নিচে কে হাসছে, তখন রীতিমতন কথাবার্তা বলার আওয়াজ পাচ্ছে। দেখা যাচ্ছে এটা মেয়ের গলা, ওদিকে একটা পুরুষ কণ্ঠ। তোমার জন্যই তো আমার এই হাল, তুমি তো এর জন্য দায়ী। যদি পুরুষ কণ্ঠ বলছে, পুরুষ কণ্ঠ শুনতে পাচ্ছে না, আমি কি করেছি? তুমি তো নিজে ইচ্ছা করে করেছিলে, আমি কি তোমাকে কিছু করতে বলেছি? তুমি তো এর জন্য দায়ী, তুমি তোমার নিজের জন্য দায়ী, এই পুরো ঘটনার জন্য তুমি নিজে দায়ী। আমার জামাইবাবু তখন মানে এসি চলছে ঘরে, এখান থেকে টপ টপ করে ঘাম, ও যা শুনছে দরজা দিয়ে নিচে এখানে, ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এইবার জামাইবাবু কি করেছে, একটু সাহস জুগিয়ে কিছুক্ষণ পর দেখছে কথাবার্তাটা বন্ধ হয়ে গেছে, আস্তে করে দরজাটাকে খুলেছে, পাশের ঘরে ঘুমাচ্ছে, কাউকে কিছু বলেনি, আস্তে আস্তে এক পা দু পা করে নিচে নামছে। সিঁড়ি ঘরটা তো অন্ধকার, ইচ্ছা করেই অন্ধকার, কোনো টর্চ ফর্চ নিয়ে যায়নি। হঠাৎ একটা মানে কিরকম বলবো, চোখ তো কিছু দেখাই যায়নি, একটা আবছা একটা কিছু একটা ওকে বলছে, আর কতদিন? এই জিনিসটা যখন বলেছে মানে 3-4টা ধাপ নেমেছে, আর কতদিন, যে ভারী গলায় বলেছে না, ওর জামাইবাবু তখন 3টা সিঁড়ি 4টা সিঁড়ি ধাপ করে পিছল কেটে পড়ে গেছে, মানে এইভাবে পড়েছে, মাথায় লেগেছে। মাথায় লেগেছে। হ্যাঁ, মাথা লেগে ওই যে চিৎকারটা মেরেছে, আ করে পড়েছে যখন, মেয়ে ছুটে এসছে, মেয়ে আর ওর ভাই। কাকিমার তো ওই যে অজ্ঞানের মতন হয়ে গেছে, ওর কোনো জ্ঞান ছিল না সেদিনকে। এসছে, বলছে কি হয়েছে, তুমি এইভাবে সিঁড়িতে লাইটটা জ্বালিয়েছে দেখে বলছো মা তুমি সিঁড়িতে পড়ে আছো। দেখছি এখানটা কেটে গেছে, মাথার এখানটা অলরেডি সিঁড়িতে লেগেছিল যেহেতু, মাথার এদিক থেকে পুরো ক্র্যাচ হয়েছে, মাথার এই জায়গাটাতে রক্ত বেরোচ্ছে। এবার বলছে আরে দাদা অলরেডি বাড়িতে এরকম অবস্থা, তোমাকে রাত্রিবেলা নামতে কে বলেছে? বলে না আমার কিছু, আমি কিছু শুনেছি, আমাকে একটু ধর। কোনো রকমে ওকে ধরে ওই বোন, ছোট বোন আর কাকা মিলে বা জামাইবাবুকে ধরে ধরে খাটে শুয়েছে, সে মলম পট্টি বরফ যা করা, ওই রাত্রিবেলা। রাত্রিবেলা তখনও যে কাকা যখন নিচে নেমেছে দেখছে এইভাবে না, তাকালো দরজাটা দিয়ে, মনে হচ্ছে এই বাইরে থেকে মনে হচ্ছে দেখতে পাচ্ছে কেউ, যে কেউ ওদের দিকে তাকিয়ে রয়েছে। দরজাটা কিন্তু দেওয়া, যার জন্য ওর দাদাকে মানে আমার জামাইবাবুকে যখন তুলে তুলে ধরেছে না, এইভাবে ঠিক তাকিয়েছে। দরজা কিন্তু লক করা, ভিতর থেকে মনে হচ্ছে ওদের দিকে কেউ তাকিয়ে আছে। কাকা না বেশিক্ষণ ওখানটায়
সেই মোমেন্টে কিছু বলেইনি ওর দাদাকে, বরং পটু সারা রাত সেদিনকে জাগা। তো এবার কাকা বলছে না দাদাকে তো হসপিটালাইজ করতে হবে, ভিতরে তো ভালো মতন পিছন দিকটা হ্যামারেজ হয়েছে, কারণ এইভাবে উল্টে পড়েছে। ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, তো ওকে হসপিটালে নিয়ে যেতে লাগবে। তো কি করে ওই রাত্রিবেলায় বেরিয়েছে, ওই গাড়ি ধরে ওদের সামনেই একটা রিক্সাওয়ালা ছিল যে ওদিকটাতে ভাড়া থাকতো, দরকার বিশেষে কিছু একটা হলে ওকে ডেকে নিয়ে যেত। পাড়ার ও খুব হেল্পফুল ছিল, তা হাতের কাছে ওকে পেয়েছে, ওকে নিয়ে সামনের হসপিটালে গেছে। গিয়ে ওর বাবাকে অ্যাডমিট নিয়ে নেয়, বলে ওনার ভালো মতন ইনজিওর হয়েছে, ভিতরে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, হসপিটালে কদিন ওকে থাকতেই হবে, অ্যাডমিট না করলে আপনি সুস্থ করতে পারবেন না। এবার জামাইবাবু বলছে না না আমি থাকবো না, আমাকে বাড়ি পাঠাও। কেন কি দেখছে জামাইবাবু যদি চলে মানে হসপিটাল অ্যাডমিট হয়ে যায়, মেয়ে তো বাড়িতে একা, বাড়িতে বৃদ্ধা বাবা মা রয়েছে, তার মধ্যে ওর ভাই বাড়িতে থাকে না, একজন ভদ্রমহিলা, সেও একা থাকে বাড়িতে। আর যেসব কেস হচ্ছে বাড়িতে সেটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। সেদিনকে অ্যাডমিট করে নিয়েছে সকালবেলা, প্রায় হসপিটাল থেকে ওরা সেই রাতটুকু ওরা হসপিটালের বাইরেই ছিল, কাকা আর আমার ছোট বোন। তা এদিকে কাকিমা বাড়িতে একা, কাকিমা কিছু জানেই না যে কি হয়েছে কি না হয়েছে, কাকিমাকে ওই অবস্থাতেই রেখেই ওরা আসতে বাধ্য হয়েছে। সকালবেলা গেছে, গিয়ে দেখে অলরেডি কাকিমা উঠেছে, উঠে মনে হয় রান্নাঘরে অলরেডি উপরে চলে গেছে, ঘরে গিয়ে দেখতে পায়নি। বলে কি গো তুমি উঠে পড়লে, তোমার শরীর ঠিক আছে, তুমি উঠে পড়লে কেন, শুয়েছিলে? বলে না না আমি ওইখানে থাকতে পারছিলাম না, ওই ফ্লোরে আমি থাকতে পারছিলাম না। এই যে ওরা বেরিয়ে এসছে রাত্রিবেলা, কাকা, বোন, জামাইবাবু, ঘরে তো কাকিমা একা ছিল, যখন শুয়েছিল ঘুমের মধ্যে ফিল করছে ওর গলা কেউ চেপে ধরেছিল। হ্যাঁ, আর কাকিমা ঘুমের মধ্যে এরকম করছে, কিন্তু বুঝতে পারছে না, তো ও তো দেখছে ওরই হাত, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে, বুঝতে পারছে ওর গলা কেউ চেপে ধরে রেখেছে। যখন সকালবেলা ওঠে, ঘুমটা যখন আস্তে আস্তে দেখে বাইরের আলো ফুটে উঠেছে, সকালবেলা যখন জ্ঞানটা আসে, ও আয়নায় গিয়ে দেখেছে গলার মধ্যে ওর আঁচড়ের দাগ গলায়। কাকা বলছে কি বলছো, কোথায় দেখি তো, কি আঁচড়? হ্যাঁ, এই সাইড দিয়ে পুরো গলার মধ্যে আঁচড়ের দাগ। এবার কাকা বলছে এটা তুমি ঘুমের মধ্যে নিজে আছড়িয়েছো, ওর জন্য তোমার এটা হয়েছে, ওগুলো কিচ্ছু না। বোঝাতে চাইছে না। রাইট, আরো ভয় পাবে। হ্যাঁ, ইভেন ওর কাকাও মাইন্ডে অনেক কিছু চলছে, কেন এতদিন বসবাস করছে ওই বাড়িতে, কখনো এই জিনিসগুলো কখনো হয়নি, হঠাৎ কি এমন হচ্ছে যে এর জন্য এই জিনিসপত্রগুলো হচ্ছে, এর কোনো সুরাহা নেই। এদিকে ওর মেসোমশাই যে বলে গেছিলেন যে হনুমানজি প্রতিষ্ঠা করো, বা ওই কাজটাও এগোতে পারছে না, কারণ এক এক করে তো এবার ওর দাদা মানে আমার জামাইবাবু তো হসপিটালে ভর্তি হয়ে গেল। বাড়িতে যদি সবাই সুস্থ না থাকে, কাকিমা অসুস্থ, কাজটা করবে কে? রাইট, এইটা হলে এবার কাকার জেদ চেপে গেছে। কাকা বলছে যে এর কিছু একটা ভিত আমাকে করতে হবে। সন্ধ্যাবেলা সেদিনকে কাজের থেকে ওর কাকা আগেই ফিরে এসছে বাড়িতে, কারণ দেখেছে কাকিমা অসুস্থ। তো বাড়িতে এসে কাকিমাকে বলছে শোনো, তুমি একটা পুজোর ফর্দ করো তো, এরকম মা তো অনেকদিন ধরে বলছিল একটা পুজোর ফর্দ করো। তা ও কাকিমা বলছে যে দাদা তো হসপিটালে, দাদা আসুক। আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হবে, তুমি ফর্দটা বানাও, সবকিছু আস্তে আস্তে শুরু হবে, বাজার ফর্দ অনেক তো আয়োজন, এক এক করে ফর্দমালাটা বানাও, আমাকে বলো কি কি লাগবে, আমি সব তৈরি করে রাখি। সন্ধ্যাবেলা এইসব কথাবার্তা হচ্ছে, এই চিন্তা ভাবনা করতে করতে সিগারেট ফুঁকতে ফুঁকতে ছাদে গেছে। ছাদে গিয়ে রেলিং এর ধারে দূরে কোথাও রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছিল, তো ওইটা না খুব মন দিয়ে শুনছিল, কারোর বাড়িতে কিছু একটা রেকর্ড চালিয়েছিল সামথিং, তো ধ্যানটা না পুরোপুরি অন্যদিকে ছিল। আর কাকা ছাদের যে রেলিং থাকে তার উপরে একটা পা দিয়ে থাকে না, হেলান দিয়ে যেরকম বসে ওরকম ভাবে বসে সিগারেট ফুঁকছে। কিছুক্ষণ পরে হঠাৎ দেখছে, ফিল করছে
ঠান্ডা ঠান্ডা কিছু একটা লাগছে পিঠের কাছে। কাকাটা এরকম 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 করছে। আমার মনে হচ্ছে ঠান্ডা ঠিক ডান দিকের ইয়েটার মধ্যে, মেরুদণ্ড জায়গাটার মধ্যে এরকম ঠান্ডা জল, মানে বরফের লাগলে যেরকম হয় একটা শিউরানির মতন, ওরকম লাগলো। এরকম না, ঘুরে এরকম তাকিয়েছে, মানে এইভাবে বসেছিল, এইভাবে বেঁকে উঠেছে, চলে যা। ওই যে ওইটা বললো, ওটা দেখলো, ওটার পরে ওর কাকা না আটটুলে ছাদ থেকে উল্টে পড়ে রেলিং এর ধারে বসেছিল। মাল্টিপল হন্টিং এক্সপেরিয়েন্স করছে। ও কাকা সেদিন ডেথই হয়ে যেত। ও পড়েছে এইভাবে, রেলিংটা থেকে এইভাবে পড়েছে, পড়ে গিয়ে বা হাতে চোট পেয়েছে রীতিমতন। কাকা তাড়াতাড়ি নিচে নেমে এসছে, নিচে নেমে দরজাটা কোনো রকমে দিয়েই শটান ঘরে গিয়ে দরজা দিয়ে দিয়েছে। ঘরে ঢুকে এসে কাকিমাকে কিছু বলেনি, মানে কাকিমা মানে স্ত্রীকে কিছু বলেনি। ঘরে বসে চিন্তা করছে যে এটা কি দেখলাম। ও কাকা যেটা দেখেছে উস্কো খুস্কো চেহারা, কান নেই, চোখ নেই, নাকের জায়গাটা এরকম গর্ত, যেরকম কঙ্কালের যেরকম ইয়ে থাকে সেই রকম একটা ছায়ামূর্তি। চলে যা। আর যেভাবে বলেছে মনে হচ্ছে গ্রাস করে নেবে কাকাকে। উনা সেদিনকে কি হয়েছে, কাকিমাকে মানে নিজের স্ত্রীকে বলছে, শোনো আমাদের বাড়িতে না কিছু একটা সমস্যা আছে। স্বাভাবিক আছে। মানে এরকম বসেছে। এবার কাকিমা তো অলরেডি, মানে একটা আগের দিন এরকম ঘটনা হলো, আবার যদি এরকম কিছু একটা শোনে, মানে ওর কাকিমার কিন্তু মানে দেখলে তখন মনে হবে কৌস্তব যে একটা জ্যান্ত লাশ সেটা যাচ্ছে, মানে কাকিমার কিন্তু কোনো ধ্যান জ্ঞান কিচ্ছু নেই, বিধ্বস্ত, মানে খাওয়া দাওয়া না দাওয়া সব ভুলে গেছে। বাথরুমে একা যেতে পারতো না, বাথরুমে যে যেত ওই আমার ছোট বোন ঘরে বসে থাকতো, তারপরে ও স্নানে যেত, বাথরুমের দরজাটা খোলা থাকতো। কেন একবার এমন হয়েছে বাথরুমে ঢুকেছে, বাথরুমের দরজা খুলতে পারছে না, বাথরুমের দরজা লক করে দিয়েছে, মানে ও তো ভিতরে স্নান করছে, ঘরে কেউ ছিল না, বাথরুমের দরজা খুলতে পারছে না, বাথরুমে গিয়ে আটকে পড়েছিল 1 ঘন্টা। মানে এটা ছিল একদম শুরুতে, তখনও মনে করেছিল হয়তো এমনি দরজাটা কোনো কারণে লক হয়ে গেছে বাইরে থেকে লক করবে কে, যখন ঘরেই রুমেই কেউ নেই। এইগুলো ও কাকিমা আস্তে 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 সবাই কিন্তু পাজল সেট করছে, আমার সাথে এটা হয়েছে, আমার সাথে এটা হয়েছে, আমি এটা করছি, কিন্তু কেউ কাউকে ডিসক্লোজ করছে না যে কি হচ্ছে। ও বলছে আমি ওকে বললে ও ভয় পাবে, ও বলছে ওকে বললে ও ভয় পাবে, আর আমি ভাবছি আমি যদি অপোনেন্টকে বলি এরা ভয় পাবে। লাস্টে এমন দাঁড়ালো প্রস্তাব যে সেকেন্ড ফ্লোরটাতে থাকা বন্ধ করে দিল, জামাইবাবু ছোট বোন থাকতো কি উপরতলাতে। কিন্তু ওর মেসোমশাই কিন্তু বলে গেছিল যে তুমি হনুমানজিটা স্থাপন করো, প্রতিষ্ঠা করো, পুজোটা করো। সেটা কিছুতেই আগানো যাচ্ছে না। আজ করবো, কাল করবো, আমি আমার অনেক কেসেও দেখেছি এরকমটা হয়। মানে এটা তো অস্বাভাবিক ব্যাপার একদম। কারণ আমার দিদি, যে কাজিন দিদি, যারা মানে যিনি মারা গেছে, দিদি খুব ঠাকুর দেবতা নিয়ে থাকতো বাড়িতে, মানে সারাদিনই পূজা অর্চনা চলছে। এই সব জিনিস হতে পারে এটা কারো ধারণারই বাইরে। লাস্টে মানে এমন হলো রাত্রিবেলা ওই যে ঠাকুরমা, মানে উনি যে শাশুড়ি ইয়ে আর কি, শাশুড়ি মা আর কি, উনি রোজ রাত্রে কান্নার আওয়াজ পেত। এবার ঠাকুরদা তো বেডরিডেন, কিন্তু বেডরিডেন কি হলে উনি তো কথাবার্তা বা কানে এগুলো তো সবই, উনি উঠতে পারতো না, ওনার নিচ থেকে কোমরটা পুরো প্যারালাইসিসের মতন হয়ে গেছিল ঠাকুরদার। ঠাকুরদা প্রশ্ন করতো জানলার বাইরে কে কাঁদে, জানলার বাইরে কে কাঁদে।
তো ঠাকুমা বলতো ও কেউ না, পাশের বাড়ির বাচ্চা। রোজ পাশের বাড়ির বাচ্চা কাঁদছে রাত্রিবেলা। আর বিশেষ করে কান্নাটা অমাবস্যা পড়লে, রাত্রিবেলা ঠাকুরমা নাকি নিচের ঘরে ঘুমাতে পারতো না, এত বাড়াবাড়ি হতো। এত বাড়াবাড়ি হতো। মনে হচ্ছে কানের কাছে এসে কেউ কাঁদছে। আর এইসব ফিলগুলো কাজের লোক বলুন, ওরাও এগুলো ফিল করেছে। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এ ওকে বলছে না, ও ওকে তাকে বলছে না, সবাই ফিল করছে জিনিসটা। তখন ওর কাকা বলছে না দাদা একটু সুস্থ হয়ে ফিরুক, হ্যাঁ পুজোটা আমাদের আগে করতে হবে, পুজো না করলে অনেক কিছু ব্যাপার আছে। তখন ওই যে মেসোমশাইয়ের কথা বলেছিলাম, মেসোমশাইকে ওর কাকা আবার ফোন করলো, মানে আমার বোনের যে মেসোমশাই, তো বলছে হ্যাঁ রবি বলো কি খবর, কেমন আছো, কাজ তো এগোয়নি। আরে তুমি জানলে কি করে? জানি জানি, কাজ তোমাদের এগোয়নি। আগে বলেছি এরা যারা এই সাধনা বা এইসব চর্চার মধ্যে থাকে, তারা কিছু একটা হলো আঁচ পেয়ে যায়, মানে হা করার আগে ওরা বুঝে যায় যে কি বলতে চাইছে। তা উনি বলছে যে ঠিক আছে শোনো, তোমাদের বাড়িতে আমি একদিন যাব, আমার সাথে আরেকজন থাকবে, কি হচ্ছে সেটা উনি দেখে বলবে। অলরেডি জামাইবাবু তো হসপিটালে ভর্তি। তা কাকা বলছে দেখুন বাড়িতে একটা বিশাল বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, না আমরা বাড়িতে থাকতে পারছি, না আমরা বাড়ি ছেড়ে যে যাবো কোথাও সেটাও সম্ভব না। তার মধ্যে মনির বাবার এই হয়েছে, হসপিটালে ভর্তি। এরই মধ্যে আসলো মেসোমশাই, আসলো সঙ্গে একদিন এক ভদ্রলোককে নিয়ে এসছেন। উনি হচ্ছে সব ভূত প্রেত চালান, তন্ত্র সাধনা, এগুলো উনি রীতিমতন, এটা নিয়ে অভ্যস্ত রীতিমতন। তা উনি যখন আসছেন বাড়িতে, ঢুকেই বলছে, মানে গেটটা খুলেছে, গেট খুলে ভিতরে যাবে, বাড়িটাকে এভাবে দেখলো, এভাবে মাথা নাড়ছে বলে। কাকাও কিছু বুঝতে পারছে না কি হয়েছে। এগুলো একটা কিরকম একটা ঘটে, জল ছিল বলে, সেটা কি আমি সেটা বলতে পারছি না কি ছিল, সেটা না ছিটিয়েছে, যেখানে ছেটাচ্ছে জলটা না অটোমেটিক শুকিয়ে যাচ্ছে। বুঝতে পারছি। যেখানে ছেটাচ্ছে, ডান দিকে ছেটাচ্ছে শুকিয়ে যাচ্ছে, বাদিকে ছেটাচ্ছে শুকিয়ে যাচ্ছে, টেনে নিচ্ছে। টেনে নিচ্ছে। প্রথমে নিচতলার ঘরে গেল, আস্তে আস্তে এক পা দু পা করতে করতে উপরে উঠেছে। উপরে উঠেই যে ওদের যে ঘরটা, যেখানে আমার বোন জামাইবাবু দিদি থাকতো, ওইখানে গিয়ে না দরজা বাইরে আটকে গেছে। কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে প্রথমে ওই যে সাদা শাড়ি পরা একটা, আমি বলেছিলাম একদম প্রথমে যে দেখতে পেয়েছিল, প্রথমে ওরকম একটা দেখেছে উনি, তারপরে দেখেছে একটা কালো ছায়ার মতন চলে যাচ্ছে। তো পাশে যারা আছে তারা তো আর এসব কিছু দেখতে পাচ্ছে না দ্যাট টাইম। দেখে বলছে এই বাড়িটা কত বছরের? কাকা কাকা সে বলছে অনেক বছর হয়েছে, আমরা এত বছর হয়ে আছি। আমার দিদির কথা বললো, দিদি এরকম, বৌদি তো ক্যান্সারে মারা গেছে, আর দাদা এরকম হসপিটালে রয়েছে। ঠিক আছে, এগিয়ে ছাদ অব্দি গেছে। ছাদে যখন গেছে, এটা কেউ বললে কেউ বিশ্বাস করবে না, কোথাও কোনো চারিপাশে কোথাও কোনো হাওয়া নেই, ওদের ছাদের দরজাটা দুম তাম বন্ধ হচ্ছে, মানে অটোমেটিক। চালটা যে আছে, চালের মধ্যে ওদের চাল, ছাদের যে চালটা আছে, সে চালের মধ্যে মনে হচ্ছে না কেউ ঢিল মারছে। কাকা কাকিমা সব পিছিয়ে এসছে, বোন সেও পিছিয়ে এসছে। এবার নিচে তো ঠাকুমা রয়েছে, ঠাকুমার কাছে মানে বেরোনোর সময় ওর যে ভদ্রলোক উনি বলেছে দরজাটা দিয়ে রাখবে, না বলা অবধি খুলবে না, আমি না বলা অবধি। রীতি মতন। আর এত হাওয়া, মানে চারিদিকে কোথাও হাওয়া নেই, কিন্তু ওর বাড়ির উপর দিয়ে মানে ঠান্ডা কনকনে হাওয়া, মানে দাঁড়িয়ে থাকতে পারবে না তুমি, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, ওই রকম ঠান্ডা হাওয়া। ও কাকিমা তো মানে ওখানে মূর্ছা যায়, এরকম অবস্থা। মানে কাকিমা তো অলরেডি সুস্থ না, কাকিমা না নিতে পারছে না এগুলো,
মানে বেঁচে থেকে মরে আছি এরকম, মানে এরকম একটা অবস্থা। ও কি করেছে, ওইখানে কাকিমা কি করেছে, নিচে বসে পড়েছে। আমার বোন ওকে সামলাচ্ছে, কাকিমা তুমি ভয় পেও না। আর ওই যে তন্ত্রের সাথে ওই যে ভদ্রলোক, উনি সমানে জল ছিটাচ্ছে, যত জল ছিটাচ্ছে ওখানে দাপট আরো বাড়ছে। যেদিকে জল ছিটাচ্ছে সেইখান থেকে শব্দ আরো বেশি আসছে। মেসমশাই উনি ছিলেন, উনি বলছেন যে কি বুঝছো, কারণ উনিও এইসব বিষয় নিয়ে উনি চর্চা করেন। উনি প্রথমে এসেই বলেছিল কিন্তু যে এই তোমাদের করতে হবে। তা উনি কিছুক্ষণ পর মনে মনে কি একটা মন্ত্র বলল, আস্তে আস্তে কিন্তু সব শান্ত হয়ে গেল। এমন ভাবে শান্ত হলো মানে কিছু হয়নি, কিছু হয়নি। ধীরে 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 যখন সিঁড়ি দিয়ে নিচে নামছে, এবার আস্তে আস্তে যখন ওরা সবাই ধীরে ধীরে নিচে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছে, ও যে মেসমশাই সে বলল কি, ওই যে তান্ত্রিক যে ভদ্রলোক যাকে নিয়ে এসেছিলেন তাকে কানে কিছু একটা বলছে, মানে সেটা ওরা যাতে না শুনতে পায় সেইভাবেই বলেছে। এরকম ভাবে মাথা নাড়ছে, মাথা নেড়ে বলছে তোমাদের ঘরটা আমি আরেকবার দেখতে চাই। যথারীতি ওদের ফ্লোরে গেছে, মানে যেখানে আমার দিদি জামাইবাবু আর কি থাকে, মানে দিদি থাকতো আর কি। রুমে ঢুকেছে, ঢুকে বলছে যেটা কতদিন হলো বন্ধ ছিল। তখন আমার যে ছোট বোন সে বলছে, দিদির ছোট মেয়ে সে বলছে হ্যাঁ এটা তো অনেক বছরই বন্ধ ছিল, কারণ আমরা এরকম বাইরে ছিলাম, বাবার সাথে বাইরে ছিলাম, আমরা এখানে ছিলাম রুম। কিন্তু বাড়িতে তো কাকা কাকিমা আমার ঠাকুরমা ঠাকুরদা সবাই রয়েছে, শুধু আমাদের এই ফ্লোরটাই বন্ধ ছিল। হ্যাঁ, তো এটা গেল। এরই মধ্যে ঘরের মধ্যে বসে কথা হচ্ছে, এরই মধ্যে খেয়াল করলো আরে কাকিমা কই, কাকিমা ছাদ থেকে নামেনি। কাকা বলছে শিগগির দেখ, ও তো না ভয় ওখানেই, মানে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আমার ভয় ওখানেই গুজি সুজি, কেন আমি বলেছিলাম যে কাকিমা ভয় এরকম বসে পড়েছিল নিচে। তো গেছে, কাকিমা কাকিমা কাকিমা, দেখে কি কাকিমাকে ছাদে কোথাও দেখতে পাচ্ছে না, কোথায় গেল। হঠাৎ দেখে কোনায় একটা জায়গা একটু অন্ধকার, মানে যেদিকটা লাইট আছে ওদিকটা না, উল্টো দিকটাতে, ওটা হচ্ছে ছাদের পিছন দিকটা পড়ে, মানে ওদিক থেকে দূর থেকে আবার মানে ইয়ে দেখা যায়, রেল লাইনের ইয়ে ট্রেন গেলে ট্রেনটা দেখা যায় আর কি এরকম। তা এদিকটা থেকে বলছে আরে ও কাকিমা তুমি অন্ধকারে বসে আছো কেন, চলে আসো চলে আসো। সাড়া দিচ্ছে না কাকিমা। কি হলো, কাকিমা কি অজ্ঞান হয়ে গেল নাকি, কারণ কাকিমার অবস্থা প্রচন্ড খারাপ ছিল। না কিছু দূর গেছে, ও কাকিমা ও কাকিমা, দেখি কাকিমা এরকম মানে পিঠ পিড়ে রয়েছে, পিছন দিকে বোন এরকম এরকম করছে, মানে এরকম দুলছে, মানে বসা অবস্থাতে এইভাবে দুলছে। আচ্ছা, এইভাবে দুলছে। এবার নিচ থেকে কাকা বলছে আরে কি রে তোর কাকিমা আসতে এত সময় লাগছে। কাকিমা না সাড়া দিচ্ছে না, কি কাকিমা সাড়া দিচ্ছে না। কাকা এসছে, এবার নিচে কিন্তু ওই মেসমশাই আর ওই ইয়ে নিচেই ছিল। তো এসছে, এসে বলছে এ কি তুমি অন্ধকারের মধ্যে বসে আছো, ওঠো, এই বলে কাঁধে এরকম টান দিয়েছে। যে টান মেরেছে মানে তুলতে গেছে আর কি, ওর কাকিমা ফট করে হাতটা টেনে হাত কামড়ে ধরেছে। তারপর আর আরে তুমি ছাড়ো ছাড়ো, কি করছো কি করছো কি করছো, এরকম আওয়াজ, হাত ছাড়বে না। ওই দেখে আমার ছোট বোন শিগগিরই মেশো, শিগগিরই আসো শিগগিরই আসো। এরই মধ্যে ও এসছে, বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, দেখে আর চোখ দিয়ে মানে আগুন, মানে এরকম তাকিয়ে রয়েছে, চোখ দিয়ে হচ্ছে আগুন বেরোচ্ছে দুই চোখ দিয়ে, দাঁত গুলো এরকম কিরমির কিরমির করে রয়েছে, আর কাকার হাত ধরে রেখেছে, সে ছাড়বে না, কামড়ে ধরে রেখে দিয়েছে। ও তখনই ওই যে তান্ত্রিক ভদ্রলোক উনি কি করলেন, মন্ত্রপুত জল ছুঁড়েছে গায়ে। যে ছুঁড়েছে না, মানে কারেন্টের ইলেকট্রিক শক লাগলে যেরকম হয়, ছিটকে পড়ে গেছে, একদিকে ছিটকে পড়ে গেছে কাকিমা, একদিকে ওর কাকা পড়ে গেছে। হাত দিয়ে তো রক্ত বেরিয়ে, সে দাঁত মানে হাত ছাড়ে না এমন অবস্থা হয়েছে। মানে রাস্টে এমন হয়েছে, মানে আমার ছোট বোন কাকিমার চুলের মুঠি ধরেছে, মানে চুলের মুঠি ধরে ছাড়াতে গেছিল, তারপর যখন দেখছে পারছে না তখন আর কি ডাক দিয়েছে, মানে জিনিসটা বেগতিক। ওই যে ছিটকে পড়েছে, কাকিমার কোনো জ্ঞান নেই,
ওকে ধরে ধরে নিচে নিয়ে এসছে, নিচে নিয়ে এসে নিজের ঘরে শুয়েছে। তো তান্ত্রিক যে সে বলছে ইমিডিয়েট এই বাড়িতে কাজ করতে হবে, তোমরা এক না, তোমরা একাধিক সাথে তোমরা জড়িয়ে রয়েছো। প্রেতাত্মা। হ্যাঁ, ওর কাকা বলে হতেই পারে না, কিসের প্রেতাত্মা, মানে এত কিছু হচ্ছে তার সত্ত্বেও ওর কাকা মানতে রাজি না। আমরা এই বাড়িতে থাকছি এত বছর ধরে, আমাদের সাথে এগুলো হচ্ছে না, এগুলো বুজরুকি। বুজরুকি কোনটা? কাকাও তো ফিল করেছে, কিন্তু ওই যে মানবে না, ভাঙবে তবু মচকাবে না, ভাঙবে তবু মচকাবে না। এই জিনিসটা আরো আগে সলভ হতো যদি ওর কাকা রাজি হতো, কারণ আমার জামাইবাবু কিন্তু বুঝতে পেরেছিল যে কিছু বাড়িতে সমস্যা আছে। কারণ যখন হনুমানজি প্রতিষ্ঠা করার জন্য ব্যাপারটা হলো, তখন কিছু একটা শুনতে পেয়েছিল, ওপর থেকে ছবি, হুম, তারপরে সারা ঘরে কাজ ছিটকে হুম, পড়লো, ঠিক হুম, আছে, হুম, সেই সময় তো উনি বুঝে গেছিলেন। হুম, তা একদম। সত্ত্বেও এরকম। তার সত্ত্বেও এরকম। হুম। তারপর এবার তারপর ঠিক হলো যে দাদাকে ডিসচার্জ না করা অবস্থাতে বাড়িতে না আনা করে, বাড়িতে এত বড় একটা কাজ হবে, ও তখন বলছে ও দাদাকে আনলে দাদাকে আর তুমি জীবিত রাখতে পারবে না। কাজ যদি তুমি কালকের মধ্যে শুরু না করো, এরপরে তোমার দাদা কেন, তোমার বাড়ি একটা লোকও বাঁচবে না। উনি ঠিক করলো সেই রাত্রেই কাজ শুরু করবে। নেমে কোথা থেকে সে জিনিসপত্র যা হোক, ও কাকাকে বললো এই এই জিনিস লাগবে, আর কিছু কিছু জিনিস ওনার কাছে ছিল, বলছে এই দিয়ে এইটুকু ভাবে করে আমি বাড়িটাকে একটা সার্কেলের মধ্যে এনে দিয়ে যাচ্ছি। মেইন কাজ তোমাকে কিন্তু কাল থেকে পরশুর মধ্যে শুরু করতে হবে। বন্ধন করে দিয়েছিল, তারপর মেন কাজ করবে। হ্যাঁ, বন্ধন আর সংকল্প করেছিল। হ্যাঁ, এটা তুমি যা ভালো বুঝতে বলতে পারবে। পারছি। হ্যাঁ, আর বলছে যে দাদা যে বাইরে আছে ও বাইরেই থাক, দাদাকে এখন হসপিটাল থেকে আনার দরকার নেই, ওকে, কারণ উনি অলরেডি ইনজিওর্ড, ওনাকে ইনজিওর্ড করাটা আরো ইজি হবে। এক্স্যাক্টলি। আর কাকিমাকে বলেছে যে ওই ঘর থেকে কাকিমা যেন একা ছাদে না যায়, আর একটা গলায় মাদুলির মতন দিয়ে দিয়েছিল যে এটা গলা থেকে খুলবে না, কেন টার্গেটে তোমার কাকিমা আছে। এইটা শোনার পরে কাকা তো মনে হচ্ছে মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। আমার বোন সে মনে করলে এবার সে কি করবে, গোটা বাড়িতে তো ও একাই পড়ে গেছে। কাকাকে দিনের বেলা তো কাজে বেরোতে হবে, দিনের বেলা ও কি করবে, কোথায় থাকবে? তো যথারীতি কাকা যখন দেখছে যে না পরিস্থিতি ঠিক না, কাজ চালু না করতে হবে, এখন বাড়ির কেন মেয়েরা বিপদে পড়ছে, কারণ বাড়িতে মেয়েরাই থাকে, মেয়েরাই থাকছে। তা এই করে পরের দিন যাই হোক একটা দিন খুব ভয় 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 ওরা থেকেছে। পরের দিন যথারীতি ওই মেসোমশাই এবং ওই যে তন্ত্র সাধনা করেন ভদ্রলোক এসছেন, অ্যাকচুয়াল কাজ আরম্ভ করলো। যখন শুরু করলো মানে ঠিক করলো ওরা ছাদে কাজটা করবে, ছাদে গেছে, সবকিছু ঠিকঠাক করেছে, লাইট জ্বালাচ্ছে, লাইট থাকছে না, মানে ছাদের যে বাতি থাকছে না। যজ্ঞ শুরু করবে, যজ্ঞ আগুন ধরাতে যাচ্ছে, আগুন ধরাতে পারছে না, মানে শুরুই করতে পারছে না। তখন যে তন্ত্র সে বলছে তুই করতে দিবি না, তুই আমাকে আটকাবি। এবার দেখ ছোলা থেকে ওই তান্ত্রিক ভদ্রলোক কিছুটা বার করেছে, বার করে কি করেছে এইভাবে ফু দিয়েছে। যখনই ফু দিয়েছে আশপাশ থেকে খিলখিল 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 করে হাসি, মানে মনে হচ্ছে কানের পাশ থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক যাচ্ছে, এরকম হচ্ছে। হ্যাঁ, আর যেই ঘরের দরজাটা ফ্লোরে যেখানে আর কি দিদি জামাইবাবু থাকতো, দরজাটা কিন্তু লক করে এসছে। ওই ঘরের মধ্যে হচ্ছে একে অপরের জিনিস মনে কেউ ছোড়াছুড়ি করছে, এখান থেকে ওইখান, ওইখান থেকে ওইখান ছুটছে, সে বাসন পড়ার আওয়াজ, মানে ভাঙচুরের আওয়াজ। এবার বোন বলছে এগুলো কি হচ্ছে, আমাদের সব গেল, নষ্ট হলো। হ্যাঁ, মানে আমরা এই বাড়িতে আমরা নিশ্চয়ই আমরা থাকতে পারবো না, যা অবস্থা এসে গেছে। আর ওখানে তন্ত্র যে মন্ত্র পড়েই যাচ্ছে, যত মন্ত্র পড়ছে, যত হাই ইয়েতে যাচ্ছে, তত মনে হচ্ছে বাড়ির মধ্যে যে জানলা দরজা মানে কাঁচ টাচ ভেঙে যাবে,
মানে বাড়ির মধ্যে এমন একটা হচ্ছে, মানে খণ্ডযুদ্ধ যাকে বলে। এবার নিচে থাকতো যে ঠাকুরমা ঠাকুরদা, ওনাদেরকে বলেই এসেছিল যে কেউ ডাকুক, আমাদের গলা করে কেউ ডাকুক, দরজা খুলবে না, কারণ আমরা সবাই উপরে আছি, কাউ দরকারই নেই। আমি 3বার ডাকবো, 3বারের পর তুমি দরজা খুলবে। ওই তান্ত্রিক বলে এসেছিল। নিচের থেকে শুনতে পাচ্ছে ওর কাকার গলে কেউ ডাকছে, মা দরজাটা খোলো। তারপর মা দরজাটা খোলো। এবার উনি তো বলে এসেছিল যে 3বার আমি ডাকবো, আর আমরা সব উপরে। এবার ওর মা ভাবলো না, অন্য কেউ ডাকছে। অন্য কেউ ডাকছে। 3বার বলেছে, ও একবারই বলে ডেকেছে, মা দরজাটা খোলো। নানান রকম ভাবে ওদেরকে চালনা করার চেষ্টা করেছে, মানে কিছু একটা করে যদি এটাকে স্টপ করা যায়। যেখানে যজ্ঞের আগুন ধরছিল না, ধরে উঠেছে। এবার যত শিখাই উঠছে তত তন্ত্র সাধনা কিন্তু আরো জিনিসটা ঠিক জায়গায় হচ্ছে ব্যাপারটা, কারণ এর আগে শুনতে পারছিলই না। এবার বোঝাই যাচ্ছে যে এখানে কি হচ্ছে না ব্যাপার। প্রায় গোটা রাত এরকম ভাবে কেটেছে, এদিককার জিনিস ওদিক, ওদিককার জিনিস। ছাদে বসেছে, ছাদে যখন ওর কাকিমাকে এইভাবে ধরে রেখে দিয়েছে, কারণ কাকিমাকে তো ঘরে একা রাখা যাবে না, কারণ কাকিমার উপর দিয়ে অলরেডি একটা গেছে। আর এইভাবে বারবার সাধক দেখছে যে মাদুরিটা আছে, তো ওখানে মাদুরিটা গলায় ছিল, ওই মাদুরি না থাকলে ওর কাকিমাকে ওখানে শেষ করে দিত। কাকিমাকে পাওয়া যেত না, জীবিত রাখা যেত না কাকিমাকে। কাকিমাকে এইভাবে ধরে গেছে, আর কাকিমা মনে হচ্ছে কিছুক্ষণ পরপরই মূর্ছা যাচ্ছে, কিছুক্ষণ পরপরই মূর্ছা যাচ্ছে, মানে এরকম টলে পড়ে যাচ্ছে। বলছে যে এ, তখন বলছে কাকিমাকে এখানে বসিয়ে দাও, ওকে এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। বসে গেছে ও কাকা কাকিমা আর ওই আমার ছোট বোন মেসোমশাই আর এই। প্রায় ভোর সকাল আস্তে আস্তে যখন দেখছি আলো ফুটে উঠছে, আস্তে আস্তে ওদের সবার মনে হতে লাগলো যে বডি থেকে কিছু একটা ভার চলে যাচ্ছে। আচ্ছা, ফ্রেশ, সাডেনলি ফ্রেশ। ওর কাকিমা না এরকম করে আমার বোনের কোলে মাথা রেখে এইভাবে পড়ে গেছিল, এইভাবেই ছিল। কি হয়েছে ওর কাকিমা কিন্তু কিচ্ছু জানে না। কাকিমার এমন অবস্থা হয়েছিল উনি থেকে থেকে মূর্ছা যেত। ওই মাদুরিটা দেওয়ার পর একটু স্বাভাবিক হলেও মানে স্টেবল বলতে পারবো না। উঠছে, উঠে বলছে এ কি, আমি ছাদে কেন, আমরা ছাদে কেন? কাকিমা কিছু জানেই না কি হয়েছে, মানে এত যে কি হয়েছে, এত হয়ে গেছে কাকিমা জানেই না। কাকিমা বলছে আমরা ছাদে কেন, আমরা ছাদে কি করছি? মা, আরে দাদা আপনি, মানে মেসোমশাই যে এসছে, এই যে তন্ত্র সাধনা হলো, এত কিছু বাড়ির মধ্যে হলো, ওর কাকিমা পুরো আউট অফ নলেজ, আউট অফ সেন্স, কিচ্ছু না, কিচ্ছু না, নাথিং, পুরো ব্ল্যাঙ্ক। আমার বোন বলছে কাকিমা তোমার কিছু মনে নেই? কি মনে থাকবে, কি হয়েছিল? তো গলা এরকম হাঁপিয়ে সাজিয়ে বলছে ও এটা কে পড়ালো, জিজ্ঞাসা করছে। মানে না, এটা উনি দিয়েছে, জেঠু দিয়েছে। জেঠু মানে ওই তন্ত্র সাধক ওনাকে বলছে, জেঠু দিয়েছে, তুমি পড়ে থাকবে। যখন নিচে নেমেছে, রুমে গেছে, বিছানার চাদর, টেবিল, গ্লাস, হাড়ি, কড়াই, কিচ্ছু কোনো জায়গার মধ্যে নেই। ওপান্ত থেকে এপার, এপান্ত থেকে ওপার, ছড়িয়ে ছিটিয়ে বাড়ি, এমনকি জানলার কাচ ভাঙা। টিভিটা জেনেছো, টিভির ক্র্যাক। এসি যথারীতি আবার ফের খারাপ হয়ে গেল। এসিটাকে নতুন, কারণ মাঝখানে যখন ছিল না তখন এসি টেসি কিছু ছিল, নতুন এসি লাগিয়েছিল, এসি দেখছে বন্ধ, মানে অফ, মানে ওটা কাজ করা যাবে না, ওটার কাজ করবে না। মানে ওই ওই রুমের মধ্যে মনে হয় যেন খণ্ডযুদ্ধ হয়েছে। ওই দেখে না ও কাকা ওখানে বসে পড়েছে যে এ আমাদের কি সর্বনাশ হলো, মাথায় হাত দিয়ে, আমাদের কি সর্বনাশ হলো। তখন ওই মেসোমশাই বলছে সর্বনাশ কিছুই না, সর্বনাশ থেকে উদ্ধার হয়েছে, সর্বনাশ তোমাদের আরো হতে পারত, তোমাদের বংশ কিছু থাকতো না, নির্বংশ হয়ে যেত। এরপর ওর কাকার মুখ থেকে আস্তে আস্তে বেরোচ্ছে, কি বেরোচ্ছে? এই বাড়ি যখন করতে যায়, মানে কারোরই যখন বিয়ে হয়নি, কি আমার জামাইবাবু কি তার ভাইটাই কারোরই
বাড়ির যখন ভিত তৈরি হচ্ছিল, মানে আস্তে আস্তে যখন পিলার তৈরি হয়, মাটি টাটি খোঁড়া হচ্ছে, 7 থেকে 8টা কঙ্কাল পেয়েছে। 7 থেকে 8টা কঙ্কাল পেয়েছিল। ওকে। এবং বাড়িটা সেইভাবে পুজো আচ্ছা হয়েছে কিনা বা সেইভাবে বন্দনা করেছিল কিনা বাড়িটা, সেটা ঠিক মতন হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার দিদি প্রথমে বলেছি খুব পূজা অর্চনা করতো, ঘরে সারাক্ষণ শঙ্খ ধূপ ধুনো সারাক্ষণ চলতো। এই যে এরা চলে গেল, আমার দিদি মারা গেল, জামাইবাবু চলে গেল, কেউ নেই, তো পুরো ফাঁকা ফাঁকা বাস, ফাঁকা ঘর, কাদের বাস হয়? তাহলে দিদিটা যখন ছিল না, অন্যদের উপর কিছু হয়নি কেন? অন্যদের উপর ওটা ওরা বুঝতে পারো, তখন মনে করতো এটা মনের ভুল। আমি একবার বলেছিলাম না, বাথরুমে চান করতে গেছে, ওর কাকিমা দরজা খুলতে পারছে না। বাট এতটা বাড়াবাড়ি হয়নি তখন। এতটা বাড়াবাড়ি হয়নি, কিন্তু তখন কি মানে তৎক্ষণাৎ কিছু হয়নি, এটা তো আস্তে আস্তে হয়েছে। কেন, আমার দিদি যখন মারা গেল তো সবে মারা গেছে, বাড়িতে একটা শ্রাদ্ধ শান্তি হয়েছে, একটা পূজা অর্চনা হয়েছে, ঠিক আছে। আর এমনিতেও পুজোর তো একটা তো পাওয়ার থাকে। আমার দিদি তো আর সাথে সাথে মারা যায়নি, অনেকটা বছর ওখানে বসবাস করেছেন। হ্যাঁ, হয়তো 15 বছরের মতনটা বন্ধ ছিল। আমার যেটা থিওরি বা আমার যেটা মনে হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বা এতগুলো কেস থেকে, সেটা হচ্ছে যে এই যে মিডলের ঘরটা যেটা ফাঁকা ছিল, এই সকল জিনিসপত্র বা এই সকল এন্টিটিস হোয়াট এভার দ্যাট ইজ, তারা এই ফাঁকা জায়গাটাকে অধিগ্রহণ করেছিল। অ্যাবসলিউটলি। আর যেহেতু ওরা ওই জায়গাতে বসবাস করছিল, নিজের ক্ষেত্র বানিয়ে ফেলেছিল, হয়তো বাড়িতে কিছু না কিছু ব্যাপার স্যাপার হতো, খুব প্রমিনেন্টলি হতো না, ওপরে নিচেও কেউ খুব প্রমিনেন্টলি ফিল করতে পারতো না, একটা কারণ আবেশ। বাট আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে যখনই এই জায়গাতে আবার এসেছে, ওদের স্থানে এরা বিচরণ করছে, ওই গ্রাজ থেকে পুরো বাড়িটাকে শ্মশান বানিয়ে দিতে চাইছিল। এবং এই বাড়িটা যেখানে হয়েছে অ্যাকচুয়ালি পাশেই কবরস্থান, বাড়ির পাশেই কবরস্থান, কবরস্থানের উপর কিন্তু বাড়ি হয়ে গেছে এখন। আর সেটা এখন ট্র্যাক করলেও পাওয়া যাবে না। না, এইটা কাকা এত বছর পর উনি বলল। এবং ওই যে দেখতো যে কাকা কাকিমা যে দেখেছিল না, যে একটা সাইডে মাংস নেই, একটা দিকে মাংস রয়েছে, যাকে দেখে প্রথম অজ্ঞান হয়ে গেছিল, রান্নাঘরে দেখেছিল, ও ছিল আগুনে পুড়ে মারা গেছিল ভদ্রমহিলা। কারণ ওই তন্ত্র সাধনা যখন করছে, একটা একটা করে রেট করে বার করতে পারছে যে কি কারা ভয় দেখাচ্ছিল ওদেরকে। আর ইভেন এটা কেউ হয়তো হিন্দুও না, কবরস্থান না, হিন্দু নয়, একজন আগুনে পুরো মরেছে। আমি একটা কথা বললাম যে জামাইবাবু শুনতে পেয়েছিল যে মেয়ে আর ছেলের মধ্যে দুজনেই গলায় দড়ি দিয়েছিল, অপঘাতে মৃত্যু, নট আ ন্যাচারাল ডেথ। এবং আরেকটা যেটা বললাম যে ছেলে দেখেছিল চলে যা, কাকাকে যে ভয় দেখেছে, ট্রেনে কাটা পড়ে মারা গেছিল। একটা জায়গাতে ছিল না, আমি পড়ছি, হ্যাঁ পেপার পড়ছি, সেটা কি ছিল? সেটা ছিল একজন প্রসূতি, বাচ্চা হতে গিয়ে মারা গেছে। বাচ্চা হতে গিয়ে পেপার পড়ার সম্পর্ক হচ্ছে, যখন উনি ওনার বাড়িতে, যতটুকু আমি শুনেছি, উনি যখন ওনার ঘরে, মানে ওই ভদ্রমহিলা তার নিজের বাড়িতে যখন ইজি চেয়ারে বসে নাকি এইভাবে দোল খেয়ে পেপার পড়ছিল, যা আমার শুনেছি আমি ইয়ের মুখে। তখন কি মনে হয়েছে, রান্নাঘরে মনে হয় কিছু ওনার কিছু একটা বসানো ছিল, উনি না সেটা আনতে যায় না, কিছু রাখতে গেছে, এরকম কিছু একটা হবে। ইজি চেয়ারের যে পায়া থাকে তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেছিল, প্রসূতি অবস্থা, প্রেগনেন্ট অবস্থাতে, গর্ভবতী অবস্থাতে। এবার ওই চেয়ার, পেপার, প্লাস উনি প্রেগনেন্ট, ঘরে যখন যে সময় পড়ে যায়, ঘরে কেউ ছিল না, বাড়িতেই ওনার কি বলবো মিসক্যারেজ টাইপের ওখানে, এবং ওখানেই মৃত্যু হয়েছে, ওই স্পট। যার জন্য ওই বাড়িতে যারা থাকতো, ওনার হাজবেন্ড, তারপরে ওনার যে শ্বশুর শাশুড়ি, ওই ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে গেছিল, কারণ পাশেই ফ্ল্যাট, ঘটনা হচ্ছে পাশেই হয়েছে। রাত্রিবেলা, রোজ রাত্রিবেলা দেখতো তারা ইজি চেয়ারটা এভাবে দুলছে। আমি এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না, বাড়িটা রয়েছে, ধরুন আমার দিদির যে বাড়ি,
তার ঠিক উল্টো দিকের বাড়িরই কেস এটা। ওকে। আমার জামাইবাবু বোন এরা তো কিছুই জানে না, কারণ ওরা তো 15 বছরের মধ্যে থাকেই নি এখানে। মানে এই জায়গাটা এতটাই নেগেটিভ হয়ে গেছিল বা এতটাই নেগেটিভ ছিল, এরকম টাইপের এন্টিটি গুলো এখানে অ্যাট্রাক্টেড হয়ে থাকতো বা এখানেই আবদ্ধ হয়ে যেত মধ্যে। আর খুব একটা বেশি নিচ আর উপরে ঘরে যেতে পারতো না, কেন উপরেও ঠাকুর ঘর, ও ঠাকুরমা তো সারাক্ষণ ঠাকুর ঘরের সামনেই বসে থাকতো। যা আমি বললাম একবার যে সিঁড়ি দিয়ে দেখে গেছে কেউ উপরে উঠে গেছে, সেটা কিন্তু উপর থেকে দেখেছে, ঠাকুমার কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারেনি। এইভাবে হচ্ছে জিনিসটা চলতো বাড়ির মধ্যে, এতদিন চলেছে। এবং ওই যে ফ্ল্যাটের উপরে মানে অপোজিটের যে ফ্ল্যাটে ওরা চেষ্টা করেছিল, মানে যদি কিছু এটা কারোর করার কিছু ছিল না, এটা যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ির মধ্যে, কেউ তো এটা চায়নি। কিন্তু ওটা হলো যে বলে না ন্যাচারাল ডেথ আর আনন্যাচারাল ডেথের মধ্যে কোথায় পার্থক্য, আশা আকাঙ্ক্ষা সবই তো অপূর্ণ থেকে যায়। আজও এই বাড়িটা কাজ হয়েছে, সবই হয়েছে, আজও আমার বোন কিন্তু ওই বাড়িতে থাকে না। আমার বোন কিন্তু ওর বড় বোনের কাছে ব্যাঙ্গালোরই থাকে, কারণ করোনার আগে আমার জামাইবাবু মারা গেছেন। মানে এই ব্যাপারটা মিটেছে তার পরপরই মারা গেছেন? তার 1-2 বছর পরেই ওনার হার্ট অ্যাটাক হয়েছিল জামাইবাবু। তারপরে আর আমার বোন আর সাহস করে উঠতে পারেনি। মানে এক তো এগুলো কাউকে বললে সে বিশ্বাস করছে না, আর যখন আমার দিদির বড় মেয়ে যখন শুনলো ওভার দ্য ফোন, সে বললো তুই চলে আয়, তোর ওখানে থাকতে হবে না। তো কাকার ছেলে তো আমেরিকাতে থাকে, তা যখন এই সব ঘটনা শুনেছে তখন ওই কাকার ছেলে এসে কাকিমাকে নিয়ে যায় আমেরিকাতে। এবার যেহেতু ঠাকুরমা ঠাকুরদা রয়েছে, ওনাদেরকে ফেলে তোর কাকা যেতে পারে না, তা বাড়িতে কে থাকবে? তা আমার দিদির বড় বোনও তো ব্যাঙ্গালোরে, তা ছোট বোন কার কাছে থাকবে? জামাইবাবু হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান, কার ভরসায় রাখবে? তো আমার দিদির বড় বোন বলছে তুই চলে আয়। ইন দ্য মোমেন্টে আমার দিদি বড় বোনও বিয়ে করেছে, সেও ব্যাঙ্গালোরেই বিয়ে করেছে, ব্যাঙ্গালোরের ছেলে। তো বোনকে আর এখানে রাখেনি। ঠাকুরদা ঠাকুরমা না, কেউ নেই এখন ওই বাড়িতে। কাকা কাকিমা আর মাঝে মধ্যে ছেলে আসে, তাও কি মানে ওরা না কিছু ফিল করে। আসলে কি ব্যাপারটা যে এত কিছু হয়েছে না, ওগুলো ওদের মাইন্ড থেকে যাচ্ছে না। আর কাকিমা তো পজেস হয়ে গেছিল। ও বাবা, বিচ্ছিরি ভাবে। মানে এখনো যদি দেখো কাকার হাতে সেই দাগটা রয়েছে, কাকিমা জিজ্ঞাসা করি দাগটা কোত্থেকে এসছে, কাকা বলে পড়ে গেছিলাম। পড়ে গিয়ে দাঁতের দাগ? পড়ে গিয়ে দাঁতের দাগ কি বলবে, মানে কিছু তো একটা বলতে হবে। ইভেন আজকে যে আমি এসছি, এটা ঘটনা আমি শেয়ার করছি আমার, কখনো যেটা হয়নি। মেট্রো কিন্তু কারোর জন্য ওয়েট করে না। আমি মেট্রোতে যথারীতি উঠলাম, পরের স্টপেজে আসলো, দরজা বন্ধ হলো, মেট্রো ধাক্কা দিচ্ছে, মানে আটকে গেলে যেরকম টানতে পারছে না মেট্রোকে। হ্যাঁ, কি হলো, আমরা খালি এরকম ভাবে ধাক্কা খাচ্ছি। এবার মেট্রোতে যে প্যাসেঞ্জার আছে তারা বলছে চাকা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আমি তখন বললাম না গ্যাস ফুরিয়ে গেছে, মানে কিছু একটা বলছি। মনে মনে চিন্তা করছি তাহলে কি পৌঁছাতে পারবো না, কিন্তু মেট্রো থেকে নেমে যেতে হবে, মানে এটা কখনো হয়নি। হঠাৎ দেখছি মেট্রো পিছন দিকে যাচ্ছে। পিছন দিকে যাচ্ছে কেন মেট্রো? এবার সবাই বলতে পারো মেট্রোটা মানে যাবে না। আমি ঠাকুরের নাম করছি, এ কি যাবে না মানে? কিছুক্ষণ পর দেখলাম অটোমেটিক গেট খুললো, প্যাসেঞ্জার বা নিউ প্যাসেঞ্জার, চলো জয় মা দুর্গা। আজকের যে ঘটনাটা শেয়ার করলে তুমি, মানে একটা মানে অসাধারণ একটা ঘটনা, একটা টু বি অনেস্ট রোলার কোস্টার রাইড। এত কেস হ্যান্ডেল করি আমি, এত স্পিরিচুয়াল হেল্পের জন্য তো কেস আসে, এত কিছু হ্যান্ডেল করি, এত জায়গায় গেছি, নিজের সাথে বিভিন্ন ঘটনা ঘটেছে, বাট স্টিল এতদিন পর বলবো যে এমন একটা ঘটনা শুনলাম যেটা শুনে আমার সত্যিকারে গুজবাম্পস এসছে, সত্যিকারে ভয় লেগেছে। খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হবে আশা রাখছি। নিশ্চয়ই, কারণ এখন অনেক কিছু জানার বাকি আছে তোমার থেকে। থ্রিলিং পার্ট কিন্তু এখনো যায়নি, কিছু রাখা হোক ফর আপকামিং মোমেন্ট। একদম।